আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করব। আজকে হচ্ছে আমাদের কুইক বুকস এর 5 নাম্বার ক্লাস। ঠিক আছে, সেকেন্ড লাস্ট যেটাকে বলা হয়। এবং আজকের যে টপিকগুলো আমরা শিখবো সেই টপিকটা কিন্তু আমাদের অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট এবং বুককিপার হিসেবে সব থেকে বেশি আমরা এই কাজগুলো পাবো। ফাইবার আপওয়ার্কে সব থেকে বেশি এই ধরনের কাজগুলো থাকবে। আর এই ধরনের কাজগুলা বেশি থাকার রিজন হচ্ছে কারণ কুইক বুকস ব্যবহারকারী যে সকল প্রতিষ্ঠান আছে, স্মল এবং মিডিয়াম সাইজ বা স্টার্টআপ কোম্পানি যারা আছে, বা এন্টারপ্রাইজ যারা আছে বা অন্ত্রপ্রনার যারা আছে, তাদের ক্ষেত্রে তারা কি করে, সারা বছর কুইক বুকটাকে মেনটেন করে না। তারা নির্দিষ্ট তাদের দেশের ভ্যাট রিটার্ন জমা দেওয়ার আগে তারা নির্দিষ্ট সময়ের জন্য কুইক বুকসটাকে সাবস্ক্রিপশন কিনে নেয়। ঠিক আছে, সাবস্ক্রিপশন কিনে নেয়। এখন ওই সাবস্ক্রিপশন কেনার পরে তারা বুকটাকে হ্যান্ডেল করতে পারে না। এখন তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে বা ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট আছে, তারপর পেপাল অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট গুলাকে রিকনসিলেশন করার প্রয়োজন পড়ে। যেহেতু তারা সারা বছর কোনো কাজ করে না, সারা বছর যেহেতু কাজ করে না, তাহলে তাদের সেই রিকনসিলেশন গুলো তো অবশ্যই মিলাইতে হবে, তাই না? এখন এই রিকনসিলেশনের কাজগুলাই আমাদের মতো ফ্রিল্যান্সাররা সব থেকে বেশি আমরা ফাইবার, আপওয়ার্ক বা লিঙ্কডইন বা বিভিন্ন জায়গায় আমরা পাবো। ঠিক আছে, এটা আওয়ারলি বেসিসও কাজ অনেক ভালো আছে। তারপরে হইতেছে আপনার কি বলবো, যে প্রজেক্ট বেইজও আপনার অনেক ভালো ভালো কাজ আছে। দেখুন, আজকে আমরা বেসিক্যালি দেখবো হচ্ছে কিভাবে রিকনসিলেশন করতে হয় ব্যাংকের, তারপরে ক্রেডিট কার্ডের কিভাবে রিকনসিলেশন করতে হয়, পেপালে রিকনসিলেশন করতে হয়। আর লাস্টের দুইটা টপিক আমি ইচ্ছাকৃত ভাবে অ্যাড করছি। এই দুইটা টপিক আমরা অনেকেই মানে কাজ শিখি, কিন্তু কাজ যে কিভাবে নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে সেটা আদৌ আমি জানি না। প্রবলেমটা হচ্ছে এখানে। ঠিক আছে, মানে আমি এখানে ধরেন আপনার টিমে, আপনার অ্যাকাউন্টে আপনি কিভাবে একটা টিম মেম্বার অ্যাড করবেন, তারপরে হচ্ছে কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে আপনার বেসিক্যালি অ্যাক্সেসটা নিতে হবে কুইক বুকসে, সেটাও আজকে আমরা দেখার চেষ্টা করব। তাহলে আমরা ওকে, সিনেমেটিক দুনিয়াতে নিয়ে যাই আমরা। ঠিক আছে, এই যে এখন আমরা একটু সিনেমা দেখব কিছুক্ষণ সবাই মিলিত ভাবে। কি? রিকনসাইল এন্ড ব্যাংক কানেক্ট উইথ কুইক বুকস। ঠিক আছে, রিকনসাইল বললে আমরা কি বুঝি? বেসিক্যালি রিকনসাইল শব্দটার অর্থ হচ্ছে যে মিলকরণ, তাই না? ব্যাংক সমন্বয় বিবরণী, যেটা আমরা ছোটবেলায় করে আসছি আমাদের ইন্টারমিডিয়েট বা অনার্সে বা এমবিএ তে করে আসছি, বা বাস্তবিক জীবনে কিন্তু আমরা করি। এখানে বেসিক্যালি কাজটা কি, ব্যাংকের ওপেনিং ব্যালেন্সের সাথে ওই মাসে যত ধরনের ট্রানজেকশন আছে প্রত্যেকটা ট্রানজেকশন গুলাকে আমার ক্যাশ বুকের সাথে বা আমার লেজার বুকের সাথে ব্যাংকের যে স্টেটমেন্টটা আছে সেটাকে মিলানো, তাই তো? আর এখানে আমাদের লেজার বুক নাই, এখানে কি আছে, আমাদের কাছে কুইক বুকস আছে, তাই না? আমরা কুইক বুকস এর ইনফরমেশনের সাথে আমরা কি করব, আমাদের ব্যাংকের যে স্টেটমেন্টটা আছে, ব্যাংকের স্টেটমেন্টে যাবতীয় ট্রানজেকশন গুলো আমরা মিলাবো। অবশ্যই আপনার যখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার রিকনসিলেশনের প্রয়োজন হবে, তখন সাথে সাথে আপনি ক্লায়েন্টকে বলবেন যে গিভ মি দ্য অরিজিনাল স্টেটমেন্ট, মানে ব্যাংকের স্টেটমেন্টটা আপনার নিয়ে নিতে হবে। কারণ ক্লায়েন্ট আপনাকে যাই বলুক না কেন সেটা মানা যাবে না। ঠিক আছে, ক্লায়েন্ট আপনাকে যাই বলুক সেটা মানা যাবে না। আপনাকে ব্যাংক স্টেটমেন্টে যা বলা থাকবে আপনাকে সেই কাজই করতে হবে। কারণ মনে রাখবেন, ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনাদের জন্য বাইবেল। ঠিক আছে, এই ব্যাংক স্টেটমেন্টের বাইরে যাওয়া যাবে না। আর যদি বাইরে যান সেটা কোনোদিনও কি মিলবে না। কথা বুঝাইতে পারছি আমি? ওকে, তাহলে আসেন আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখবো। কি লেখস পড়েন, পড়া যায়? আচ্ছা নেন, পড়েন পড়েন, পড়াশোনা করেন। আগে তো পড়াশোনা করেন নাই, এখন পড়াশোনা করাচ্ছি। ওকে, প্রথমে কি করতে হবে? ব্যাংকের নেম সিলেক্ট করতে হবে। তারপর নিড ব্যাংক ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তারপর একটা রেজিস্ট্রেশন কোড যাবে, এসএমএস, ইমেল অথবা ভয়েসের মাধ্যমে। তারপরে ইনপুট ভেরিফিকেশনের কোড যাবে, যেটা লগ ইন করার জন্য। তারপরে আমরা কোন ধরনের অ্যাকাউন্টের সাথে কানেক্ট করব, যেমন হচ্ছে চেকিং অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, সেভিংস অ্যাকাউন্ট, যে কোনোটা। তারপরে চার্ট অফ অ্যাকাউন্ট আমাকে ঠিক করে দিতে হবে। দেন হচ্ছে স্টেটমেন্টের পিরিয়ড। তারপর হচ্ছে কি ব্যাংক ট্রানজেকশন অটোমেটিক্যালি আপলোড ইন দ্য রিভিউ প্যানেল। আচ্ছা, এই পর্যন্ত মানে এই যে ব্যাংক সিলেক্ট থেকে শুরু করে আমার এই যে হুইচ পর্যন্ত, মানে 1 2 3 4 5, এই 5টা কাজ কোনোদিন আমরা পাবো না। কেন পাবো না? কারণ এটা
অনেক কি সিকিউরিটির ব্যাপার আছে, তাই না? এখানে ব্যাংকের ইউজার আইডি পাসওয়ার্ড আছে, একটা রেজিস্ট্রেশন কোড যাবে, ভেরিফিকেশন করতে হবে, তাই তো? এটা আমাদেরকে দিয়ে করাবে না। তাহলে আমাদের কাজটা বেসিক্যালি কোন পর্যায় থেকে শুরু? চার্ট অফ অ্যাকাউন্টস থেকে শুরু। এখন যদি ক্লায়েন্ট চার্ট অফ অ্যাকাউন্টটা করে রাখে কুইক বুকসে, তাহলে তো ওয়েল কোনো সমস্যা নাই। তাহলে কি হবে, এই যে ব্যাংকের সাথে যে কানেক্ট করলো, তাহলে সরাসরি কোন প্যানেলে আসবে? রিভিউ প্যানেলে। রিভিউ প্যানেলে আসবে, আমরা সেগুলাকে প্রত্যেকটাকে দেখব, ক্যাটাগরাইজেশন করব। মানে আমাদের যে লেজারের অ্যাকাউন্ট, মানে এটা কোন কোন খাতে হবে, সেই খাতগুলোকে আমরা চিহ্নিত করব। কোন কোন খাত আসবে সেই খাতগুলোকে আমরা চিহ্নিত করব, সেই খাতগুলোকে চিহ্নিত করে আমরা ক্যাটাগরাইজেশন করব। আচ্ছা দেখেন, আমি এগুলো পিকচারে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমাদের কি থাকবে? ব্যাংকের নেম সিলেক্ট করতে হবে। বাংলাদেশ ব্যতীত ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশের পপুলার যে ব্যাংকগুলো আছে সেই প্রত্যেকটা ব্যাংকগুলো আপনারা এখানে পাবেন। তারপরে হইতেছে অনলাইন আইডি, পাসপোর্ট দিয়ে কানেক্ট করতে হবে। তারপরে আপনার একটা রেজিস্ট্রেশনের জন্য কোড নাম্বার যাবে। কোড নাম্বারটা দেওয়ার পরে, কানেক্ট করার পরে এটা কোন ধরনের অ্যাকাউন্ট সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে কানেক্ট করার পরে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে আপনার স্টেটমেন্ট পিরিয়ড, মানে কত তারিখ থেকে আপনি স্টেটমেন্টটা চাচ্ছেন ব্যাংকের কাছে। সেটাকে কানেক্ট করে দেওয়ার পরে আপনার কি হবে, পরবর্তী স্টেপে এই যে দেখেন ফর রিভিউ প্যানেল, এটা হচ্ছে কুইক বুকসের ড্যাশবোর্ড। ঠিক আছে? মানে আপনি কি করলেন, আপনার ক্লায়েন্ট সে অটোমেটিক্যালি কুইক বুকসের সাথে কানেক্টেড করে রাখলো। তাহলে কি হলো, সবগুলো স্টেটমেন্ট কোথায় এসে থাকবে? ফর রিভিউ প্যানেলে এসে থাকবে। আপনি এখান থেকে দেখে সেই জিনিসগুলোকে স্টেটমেন্টের সাথে মিলাবেন এবং কারেকশন করে নেবেন। কোনো এরর আছে কিনা সেই এরর গুলো আপনি খুঁজে বের করবেন। এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা কি হইতে পারে, আহ আমি এখানে রিকনসিলেশনে একটা সংজ্ঞা দিছি। আচ্ছা দেখেন, আরেকটা হইতে পারে, আমরা ম্যানুয়াল ভিত্তিক পদ্ধতি করতে পারি। যেমন আপনার ক্লায়েন্ট কিছু স্বল্প সময়ের জন্য তো সে কি করে, কুইক বুকসটাকে সে কিনে, তাই না? বা সাবস্ক্রিপশন করে নেয়। এখন এই অল্প সময়ের জন্য যে সাবস্ক্রিপশন যে করে নেয়, তাহলে তার সাথে তো ব্যাংকের সরাসরি কানেক্ট থাকে না। এখন ব্যাংকে যদি সরাসরি কানেক্ট না থাকে, তাহলে কি আমরা রিকনসিলিয়েশন করব না? অবশ্যই আমরা করব। এখন সেটার জন্য শর্তটা কি কি দেখেন। আপনি ক্লায়েন্টের কাছ থেকে একটা পিডিএফ নিয়ে নেবেন। পিডিএফ মানে কি, আপনার ওই যে ব্যাংক স্টেটমেন্টটা সে রিকনসাইল করতে চাচ্ছে, সেই স্টেটমেন্টটা নিয়ে নেবেন। নেওয়ার পরে পিডিএফ থেকে সিএসভি ফাইলে কনভার্ট করতে হয়। ঠিক আছে? পিডিএফ থেকে সিএসভি, সিএসভি মানে কি, কমা সেপারেটেড ভ্যালু। আচ্ছা, পিডিএফ থেকে সিএসভি ফাইল কনভার্সন করতে হয়। এখন এটার জন্য অন্য কোনো টুলস নাই, আপনারা অনলাইন থেকেই পিডিএফ থেকে সিএসভি কনভার্সনে অনেক ফ্রি ফ্রি টুলস আছে, কিন্তু বেশি করা যায় না, অল্প কিছু করতে পারা যায়। ঠিক আছে? আচ্ছা, এটা আপনারা কিনে নেবেন কখন? যখন আপনাদের হাতে অ্যাভেলেবেল ক্লায়েন্ট থাকবে। আর অ্যাভেলেবেল ক্লায়েন্ট না আসা পর্যন্ত ওই অনলাইনে ফ্রি ফ্রি দিয়েই কাজ চালায় দিবেন। ঠিক আছে? তারপরে কি, ট্রানজেকশন ক্যাটাগরাইজেশন। ট্রানজেকশন ক্যাটাগরাইজেশন অবলিক কি, ক্লিন আপ। এটাকে বলা হইতেছে কি, ক্লিন আপ। ক্যাটাগরাইজেশন বেসিক্যালি বোঝাচ্ছে হচ্ছে আপনার এই যে ট্রানজেকশনটা সেটা কোন ধরনের চার্ট অফ অ্যাকাউন্টস এর সাথে যায়, সেটাকে নির্দিষ্ট করে দেওয়াকে বলা হইতেছে ট্রানজেকশন ক্যাটাগরাইজেশন। তারপরে হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। ঠিক আছে? এই এই স্টেপ গুলোকে আমি আরেকটু বিস্তারিত বর্ণনা করছি। প্রথমে সবার শুরুতে আপনাকে দেখতে হবে আপনি যে ব্যাংকটার জন্য রিকনসিলিয়েশন করবেন সেই ব্যাংকের নামে কোনো অ্যাকাউন্ট আছে কিনা। আপনার কুইক বুকস অবশ্যই কি সেই ব্যাংকের নামে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তারপরে কি, চেক ওপেনিং ব্যালেন্স ইজ প্রোভাইডেড অর নট। মানে ও ওই স্টেটমেন্টের যে ওপেনিং ব্যালেন্সটা আছে সেটা কিন্তু আপনার কুইক বুকসে আছে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে। তারপরে পিডিএফ থেকে সিএসভি ফাইল যথাক্রমে কনভার্ট করবেন। তারপরে হচ্ছে আপলোড করবেন সিএসভি ফাইল ব্যাংক অপশনে। তারপরে ক্যাটাগরাইজেশন করবেন, দেন হচ্ছে রিকনসাইল করবেন। মানে এই 6টা স্টেপ আপনাকে ফলো আপ করতে হবে। ঠিক আছে? আমি কি কথা বুঝাইতে পারছি? আপনার যদি অটোমেটিক্যালি ব্যাংক কানেক্টেডও থাকে, আপনার ক্লায়েন্ট যদি অটোমেটিক্যালি ব্যাংক কানেক্টেডও যদি করে থাকে, তারপরেও আপনার এই যে 5 নাম্বার এবং 6 নাম্বার কাজ কিন্তু আপনাকে করতে নিজ থেকে করতে হবে। ঠিক আছে? এই যে 5 এবং 6 ক্যাটাগরাইজ করতে হবে এবং রিকনসাইল করতে হবে। জি ভাইয়া, চার্ট অফ অ্যাকাউন্টস ঠিক করে দেওয়া। বুঝাইতে পারছি? আপনার ক্লায়েন্ট যদি সরাসরি আপলোডও করে দেয়, তারপরও আপনার 5 এবং 6 নাম্বার যে স্টেপটা আছে সেটা আপনাকে ফলো করতে হবে। এই গেল মোদ্দা কথা।
আমাদের সিনেমেটিক মুভি শেষ। আপু মিস করে ফেলছেন অনেক কিছু। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন ব্যাংক স্টেটমেন্ট। আমি আপনাদের সাথে ফাইল শেয়ার করব ওয়েলস ফার্গো ব্যাংক। আচ্ছা, এই কাজ কেউ করবেন না, আগে থেকে বলে দিচ্ছি। ঠিক আছে? আপনারা তো মেধাবী অনেক, আমি জানি। কিছু অ্যাসাইনমেন্ট দেখছি তো, এই জন্য আপনাদের মেধাবী পরিচয় আমি পেয়ে গেছি। যাই হোক, যা বলবো সব ঈদের পরে, ঈদের আগ পর্যন্ত কোনো কথা নেই। সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করেন পরিবারের সাথে। ঈদের পরে, ঈদের পরে কথা হবে। আমি ভয় দেখানো কে ভাই? আমি ভয় দেখানো কেউ না। ঠিক আছে? না, বললাম যে মানে আর কি আপনারা যে অনেক মেধাবীর পরিচয় দিয়েছেন, এই কাজগুলা যা করছেন করছেন। ঠিক আছে, বাইরে করেন না। আচ্ছা, আমার এই যে তিনটা স্টেটমেন্ট দিছে, ওয়েলস ফার্গো, অগাস্ট, জুলাই এবং জুন। তাহলে বলেন তো কোন মাসেরটা আগে করবেন? কোন মাসের রিকনসিলেশন আগে করবেন? কেন অগাস্টের আগে করবেন না? হ্যাঁ? আমার এক স্টুডেন্ট সে জুন করছে, পরে দিয়ে করছে হচ্ছে অগাস্ট। ঠিক আছে? আবার আরেক স্টুডেন্ট করছে জুন মাস, করছে জুন মাস মিলছে, জুলাই মাস মিলে নাই কিন্তু আবার আগস্ট মাস মিলছে। ঠিক আছে? মানে এই জন্য বললাম যে অনেক মেধাবী মেধাবী স্টুডেন্ট আছে, তাদেরকে দেখে আমি অভিভূত, ভাষা হারাই ফেলি। ঠিক আছে? তাহলে সবার আগে জুন করবেন, তারপর জুলাই করবেন, তারপরে হচ্ছে অগাস্ট করবেন। ঠিক আছে? এখন আমি আমার একটা মানে আর কি জবের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেটা সম্ভবত কত বছর দুয়েক আগের ঘটনা। আমার পুরো ঘটনাটা মনে আছে। আমি রমজানে, আমি তখন থেকে বসুন্ধরা থেকে আসছি। আসার পরে তারপরে কি করলাম, আমার একটা জবের অ্যাপ্লিকেশন আসছে। আমি জবের অ্যাপ্লিকেশনটা তো জমা দিছি, ভালো কথা, তারা ইন্টারভিউ কল করছে, আমি খেয়াল করিনি। ঠিক আছে? এখন গেছি মোহাম্মদপুর একটা কাজে। মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে দাঁড়ায় থেকে ইন্টারভিউটা শেষ করলাম। ঠিক আছে? তাদের সাথে মৌখিক ইন্টারভিউ শেষ করলাম। কানাডা থেকে একজন জয়েন হয়েছে, আর তাদের যে রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে আছে সে জয়েন হয়েছে। এখন আমি তাকে রিজন দেখাইছি যে আমার বাসায় কারেন্ট নাই, ইলেকট্রিসিটি সম্পূর্ণ রকমের মানে লস্ট হয়ে গেছে, একদিন ধরে কোনো কারেন্ট আসতেছে না, আমি ল্যাপটপ খুলতে পারতেছি না, এই জন্য আমাকে বাধ্য হয়ে মোবাইলে জয়েন হতে হবে। ঠিক আছে, ওনারা মেনে নিছেন। মেনে নেওয়ার পরে ওনারা বলে আছে ঠিক আছে আপনার আসেন তাহলে। ওনাদের অফিস ডিওএইচএস এর ভিতরে। তো এখন গেলাম। এখন যাওয়ার পরে উনি আমাকে মানে আর কি রমজানের সময় উনি বলতেছে যে আমার তো অ্যাকাউন্টেন্ট নাই, মানে আর কি 3 মাস ধরে ব্যাংক রিকনসিলেশন করি না আমি। এখন আপনি এক কাজ করেন, 3 মাস ধরে ব্যাংক রিকনসিলেশনটা করেন, আমি একটু দেখবো। মানে ভিডিও কলে সে আছে। ঠিক আছে? মানে সে আমাকে ওই যে এনিডেক্স তো সবাই জানেন মনে হয়, এনিডেক্স সফটওয়্যার, তাই না? এনিডেক্স এ দিয়ে সে আমাকে এক্সেস দিছে, মানে তাদের অফিসেরই একটা ল্যাপটপে এক্সেস দিয়ে, তাও আমার এই ল্যাপটপে না। এটা হলে তো আমি একটু কমফোর্ট ফিল করতাম, ওইখানে কমফোর্ট ফিল করতেছি না। যাই হোক, তো এখন দেওয়ার পরে দেখি তার ট্রানজেকশন হইতেছে 2500-র বেশি। ঠিক আছে? সে আমাকে সময় দিল ভাই, 30 মিনিট সময় দিলাম। আমি আমি মনে মনে কইতেছি যে ভাই আমি আপনি কাজ করবো না, আমি চলে যেতে চাই। এমনি রমজান মাস, শরীর হয়ে আছে টায়ার্ড, তাও কয়টা দুপুর 2টা, মানে শরীর চলতেছে না এমন একটা অবস্থা। তো যাই হোক, প্রথমে আমি কি করছি, মানে আর কি তার ট্রানজেকশন গুলো দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। মানে এমন এমন ট্রানজেকশন যে মানে আর কি আমি বুঝে উঠতে পারতেছি না এটা কি ট্রানজেকশন। তারপরে ওনার বললাম যে এক কাজ করেন, আমাকে ব্যাংক স্টেটমেন্ট গুলা দেন। বলে যাচ্ছে ঠিক আছে, ব্যাংক স্টেটমেন্ট 3 মাসেরটা পাঠাই দিল। আমি বসে থেকে 10 মিনিট সময় নিলাম। 10 মিনিট সময় নিয়ে সিমিলার কিছু খুঁজে পাইছি। খুঁজে পাওয়ার পরে এই খুঁজে পেতে পেতে সময় ততক্ষণে প্রায় 15 মিনিট ক্রস হয়ে গেছে, 15 মিনিট ক্রস হয়ে গেছে। তারপরে আমি ওনাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করছি, কিছু ইনকোয়ারি ছিল যে এটা কোন কোন খাতে চার্ট অফ অ্যাকাউন্ট, এটা একটু আমাকে বলে দেন। তারপরে এটা ট্যাক্স রেট কি হবে সেটা আমাকে একটু বলে দেন। পরে সে যখন বলে দিল, ঠিক তার 5 থেকে 10 মিনিট মধ্যে আমার সব ক্যাটাগরাইজেশন কমপ্লিট হয়ে গেছে। কিন্তু প্রথম অবস্থায় আমি ক্যাটাগরাইজেশন করতে গেছি, মানে আর কি জুন মাসেরটা একবার করতে যাই, জুলাই মাসেরটা একবার করতে যাই, অগাস্ট মাসেরটা একবার করতে যাই।
মানে তার স্টেটমেন্ট দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। পরে দিয়ে সে আমাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনি এতক্ষণ ধরে একটা হ্যাসেলের মধ্যে ছিলেন, একটা প্রবলেমে ছিলেন, আমি দেখতে পেলাম যে আপনি প্রথমে করতেছেন ১ মাসের ট্রানজেকশনকে ক্যাটাগরাইজেশন করলেন, পরে আবার আরেক মাসেরটা করলেন, পরে আবার আরেক মাসেরটা করলেন। তাহলে আপনার লাস্ট ১০ মিনিটে আপনি এমন কি কাজ করলেন যে সেটাতে মানে আপনার সকল কিছু চলে গেল। তখন আমি বললাম যে ভাই আমরা তো ফ্রিল্যান্সার, আমরা তো এত কিছু বলতে পারবো না, যা হয়েছে কিনা আপনি আগে সেটা দেখেন। বলে যে হ্যাঁ হয়েছে। তাহলে ঠিক আছে, এর বাইরে বলা যাবে না। আসলে করছিটা কি, করছি হচ্ছে ব্যাংক রুল ক্রিয়েট করছি। এক রুল ক্রিয়েট করেই আপনার অর্ধেক ট্রানজেকশন গায়েব হয়ে গেছে এক রুলে। কারণ আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন ৩০০, ৩৫০, ৪০০, ৫০০ ডাটা থাকবে, তার মধ্যে ম্যাক্সিমামই পাবেন হচ্ছে সিমিলার ক্যাটাগরি, তাই না? সে তার ট্রানজেকশন গুলা কিন্তু আপনি বুঝবেন যে সে কোন প্যাটার্নে করতেছে। তার ১ মাসের ট্রানজেকশন গুলা যখন আপনি দেখবেন একটু ভালো, প্রিভিয়াস আগে ১ মাসের ট্রানজেকশন গুলো ফলো করলে কিন্তু আপনি বুঝে যাবেন যে তার ট্রানজেকশন গুলা কেমন হচ্ছে বা কার সাথে হচ্ছে, জিনিসগুলা কিসের রিলেটেড। ওই জিনিসগুলাকে আপনাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? এইখানে সবাই পরিশ্রম সবাই করবে। বসে থেকে ঘন্টার পর ঘন্টা নিয়ে বসে থাকবে কেউ, কেউ আবার ২ মিনিটেও করে ফেলবে। তো এটা খেয়াল রাখতে হবে যে মানে আপনার যে ট্রানজেকশন গুলো আসতেছে সেই ট্রানজেকশন গুলাকে প্রপারলি ক্যাটাগরাইজেশন করার জন্য আপনাকে সঠিকভাবে ব্যাংক রুল ক্রিয়েট করতে হবে। আর ব্যাংক রুল ক্রিয়েট করার জন্য অবশ্যই দেখবেন যে ব্যাংক রুলের ক্ষেত্রে অবশ্যই সিমিলার কিছু আছে কিনা। মানে কোনো একই জিনিস ৩ বার ৪ বার হয়েছে, তাহলে সেটার জন্য আপনি কি একটা রুল ক্রিয়েট করতে পারেন। এখন যদি একটা থাকে, একটার জন্য তো আর রুল ক্রিয়েট করা যায় না, তাই না? তো এই জন্য চেষ্টা করবেন যে ঠান্ডা মাথায় ব্যাংক রুল ক্রিয়েট করা। ঠিক আছে আপু? শিওর? আচ্ছা। কি? আচ্ছা ভাইয়া, ব্যাংক রুলের কথা যে বললেন, এটা মানে ব্যাংক রুলটা কোথায়? ব্যাংক রুল যে বললেন, এই ব্যাংক রুল এটা কোত্থেকে করবেন? আসি নাই তো, পিকচার এখনো বাকি আছে। আমি তো জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, ঠিক আছে? আমি এখনো আসি নাই, আসল জায়গায় আসি নাই। ঠিক আছে? এতক্ষণ পুকুরের পাশ দিয়ে ঘুরায় নিয়ে আসছি, এখন পুকুরে নামাবো। রেডি? ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আপনাদের একটা ব্যাংক স্টেটমেন্ট থাকবে। বাহিরের ব্যাংক স্টেটমেন্ট গুলা আসলে কয়েক পেজের হয়। ঠিক আছে? এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। সর্বপ্রথম ব্যাংকে একটা ব্যাংক স্টেটমেন্ট থেকে কয়েকটা জিনিস আপনাকে ফলো আপ করতে হবে। সেটা কি? সর্বপ্রথম আপনাকে দেখতে হবে ডেট। ঠিক আছে? সর্বপ্রথম দেখবেন হচ্ছে ডেট। তারপরে হচ্ছে আপনাকে দেখতে হবে হচ্ছে বিগিনিং ব্যালেন্স। বিগিনিং ব্যালেন্স বা ওপেনিং ব্যালেন্স, দুটার বা প্রিভিয়াস ব্যালেন্স, তিনটার যে কোনো নামে থাকতে পারে। তারপরে হচ্ছে এন্ডিং ব্যালেন্স বা ক্লোজিং ব্যালেন্স বা নিউ ব্যালেন্স, যে কোনো নামেই থাকতে পারে। তাহলে ব্যালেন্স দেখবেন অবশ্যই, আর হচ্ছে ডেটটা তো মাস্ট বি খেয়াল করবেন। কথা বুঝাইতে পারছি? এখন সর্বপ্রথম আমাদের রিকনসিলেশনের মূল শর্তটা কি ছিল আমাদের সিনেমেটিক মুভির? হ্যাঁ, লাস্ট পার্টে কি ছিল? সর্বপ্রথম আমাকে দেখতে হবে ব্যাংক অ্যাকাউন্টটা আছে কিনা চার্ট অফ অ্যাকাউন্টস এর মধ্যে, তাই না? তার ওপেনিং ব্যালেন্সটা আছে কিনা সেটা দেখবো, তারপরে পিডিএফ থেকে সিএসভি এর প্রশ্ন আসবে। তো ওকে, আসেন সবার আগে আমরা যে ব্যাংক স্টেটমেন্টটা, এটা হচ্ছে ওয়েলস ফার্গো ব্যাংক। ঠিক আছে? ওয়েলস ফার্গো ব্যাংকের নামে আমরা একটা কি করব, চার্ট অফ অ্যাকাউন্ট করব। নিউতে চলে যাব। আজকে মোটামুটি অনেকেই প্রেজেন্ট দেখতেছি। হ্যাঁ, লাস্ট ক্লাস উপলক্ষে নাকি? ভাইয়া, এটা তো আগে করা ছিল না আমাদের ক্যাটাগরি। যদি থাকে ভাই, ওই চার্ট অফ অ্যাকাউন্ট দিয়ে আমরা কিন্তু মিলাইতে পারবো না। কেন মিলাইতে পারবো না? ওখানে তো আমরা র্যান্ডমলি কাজ করছি, তাই না? এই জন্য আমি ওয়েলস ফার্গো দিয়ে একটু হাইপেন দিয়ে নিউ করে নিলাম, মানে আর কি নতুন আরেকটা ক্রিয়েট করে নিলাম। কারেন্ট অ্যাকাউন্ট, ওপেনিং ব্যালেন্সটা কোনটা দিব? ওপেনিং ব্যালেন্সটা এখানের ওপেনিং ব্যালেন্সটা দিব হচ্ছে কত আছে, ১৭৬৭.৬৫, তাই না? জুন ১, কত সাল এটা? ২০২১।
জুন 1, 2021। এই যে এটা, ঠিক আছে। তাহলে আমার ব্যাংক অ্যাড করা শেষ, ওপেনিং ব্যালেন্সও অ্যাড করা শেষ, ঠিক আছে। এরপরে আসেন পিডিএফ থেকে সিএসবি তে কনভার্ট করব। অনেক ভাই বাজারে অসংখ্য অসংখ্য টুলস আছে, যে টুলস দিয়ে আপনারা সুন্দর করে করে পিডিএফ করতে পারবেন, ঠিক আছে। এগুলা ফ্রি, সেগুলা কি ফ্রি, কিন্তু একটা লিমিটেশন আছে। আচ্ছা, এবার আসেন আমি একটু আপনাদের সাথে একটু শুভঙ্করের ফাঁকি কিছু দেখাবো, হ্যাঁ। ওকে, এবার আসেন আমি পিডিএফটা তো ডাউনলোড করে ফেলছি না, পিডিএফটাকে ডাউনলোড করে ফেলছি। এখন আমি কি করব, পিডিএফটাকে যে কোনো একটা ব্রাউজার আমি ওপেন করব, ঠিক আছে। পিডিএফটাকে যে কোনো একটা ব্রাউজারে ওপেন করলাম, যে কোনো ব্রাউজার হইতে পারে, ক্রোম ব্রাউজার হইতে পারে, আপনার মাইক্রোসফটের এই যে কোনো একটা ব্রাউজারে ওপেন করার পর এখানে কিন্তু একটা লিংক জেনারেট হবে, এখানে কি একটা ইউআরএল জেনারেট হবে, এই ইউআরএলটা কপি করে রাখবেন। ওকে, এবার দেখেন আমি এখানে কি করব, এক্সেল, হ্যাঁ এই এক্সেলটা নিলাম, হ্যাঁ নতুন করে একটা এক্সেল ফাইল করব। দেখেন, যাদের মাইক্রোসফট এক্সেলের 19 ভার্সন এবং 21 ভার্সন আছে তাদেরটা খুব ভালো কাজ করবে, আর যারা পুরাতন আছে তারা একটু কষ্ট করে ঠিক করে নেবেন। হ্যাঁ, এই দেখেন, তারপরে এক্সেল আসার পরে চলে গেলাম কোথায়, ডাটা। ভালো করে খেয়াল করবেন, এক্সেল আসার পরে চলে গেলাম ডাটা, সেখান থেকে ফ্রম ওয়েব, ডাটা থেকে কি কোথায় আসলাম, ফ্রম ওয়েব। একটু রিলোড নিতে টাইম নিবে সে। তারপর এখানে যে ইউআরএলটা কপি করে আনছেন না, এটা এখানে পেস্ট করে দিবেন, তারপরে হচ্ছে ওকে। এই যে চলে আসছে। এখন এখান থেকে ডান পাশে আপনি প্রিভিউ দেখবেন যে আপনার কোন কোন টেবিলের দরকার আছে। এটা দরকার নাই, এটারও দরকার নাই, এটার প্রয়োজন আছে কি, আচ্ছা। তারপর একটা, এটার প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নাই, এটার প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নাই। তাহলে আমার এটাকে এই যে লোডের পাশে যে ড্রপ ডাউন, সেখান থেকে যাবেন লোড টু, তারপর এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে টেবিল, তারপর কি দিবেন, ওকে। দেখেন সুন্দর করে টেবিল আকারে চলে আসছে না, হ্যাঁ। আমার ফাইলের কোনো ধরনের ক্ষয়ক্ষতি কি সম্ভাবনা হয়েছে, হয় নাই। এখন আমার যা যা প্রয়োজন, আমার এন্ডিং ব্যালেন্সের দরকার নাই, আমি এন্ডিং ব্যালেন্স ডিলিট করে দেবো, ঠিক আছে। আমার যতটুকু যতটুকু লাগবে আমি জাস্ট সুন্দর করে সেই জিনিসগুলাকে ঠিকঠাক করে নিতে পারবো। কথা বুঝাতে পারছি। আমি যদি অনলাইনে টুলস ব্যবহার করতাম তাহলে লেখাগুলা কি হয়ে যেত, ভেঙে যেত অনেক, তাই না। এখানে তাও কি আমার একটা মাধুর্যতার ভিতরে আছে, আমি জিনিসগুলাকে কাভার আপ করতে পারবো, তাই তো, বুঝছেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইভাবে করে ফাইলগুলোকে সাজায় নেবেন। এরপরে যে যে এরকম ভাবে এক্সেলে এক্সপার্ট আছেন সেই অনুযায়ী ফাইলটাকে সাজাবেন। কথা বুঝাইতে পারছি। আপনাদের সুবিধার্থে, আবার ফাঁকি দেওয়ার জন্য না কিন্তু, হ্যাঁ, আপনাদের সুবিধার্থে আমি জুন মাসেরটা সিএসভি করে দিছি, এই যে, ঠিক আছে। বাকি দুটো করে দিনে, বাকি দুটা নিজে থেকে করবেন। ডাউনলোড করে নিলাম, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমার ফাইল আপাতত পক্ষে। এরপরে আমরা কি করব,
কই ছিলাম? এখানে না? উম, এরপরে আসেন, ফাইল তো আমার রেডি, তাই না? পিডিএফ থেকে সিএসভি তে কনভার্ট করলাম, তাই তো? এরপরে ফাইলটাকে কি করতে হবে? আমাকে আপলোড করতে হবে, যেহেতু আমার কি সরাসরি ব্যাংকের সাথে কানেক্টেড নাই, আমাকে আপলোড করতে হবে। তাহলে চলে যাব হচ্ছে ট্রানজেকশনের আন্ডারে ব্যাংক ট্রানজেকশন। ট্রানজেকশনের আন্ডারে কি ব্যাংক ট্রানজেকশন। এইখানে একটা ছোট্ট করে ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে নিতে পারবেন। এখন দুইটা কথা তারা বলতেছে, কানেক্ট অ্যাকাউন্ট অর আপলোড ট্রানজেকশন। কানেক্ট অ্যাকাউন্ট আমরা কেন করতে পারবো না? কারণ আমাদের কাছে সেই ব্যাংকটা নাই। এখন আমরা চলে যাব আপলোড ট্রানজেকশনে। ওকে, এখানে আপলোড ট্রানজেকশনে এই 5টা স্টেপ ফলো করে আপনাকে আপলোড করতে হবে। এখানে দুইটা জিনিস বলতেছে, ম্যানুয়ালি আপলোড ইওর ট্রানজেকশন অথবা ব্রিং ইন ট্রানজেকশন অটোমেটিক্যালি। এটা তারা রেকমেন্ডেড বলতেছে। স্বাভাবিক অর্থে ভালো জিনিসটাই তো রেকমেন্ডেড বলবে, ওরা তো আর বাঙালি না, নাহলে তো এটা রেকমেন্ডেড বলতো। আচ্ছা, এখানে বলছে ওপেন এ নিউ ট্যাব, সাইন ইন ইওর অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট, এক্সপোর্ট ব্যাংক স্টেটমেন্ট সিএসবি, তারপর টিএক্সটি ডট কিউবিও, এগুলো ফাইল। কোন এক্সেল ফাইল কিন্তু নেয় না। কিসে কনভার্ট করতে হবে? সিএসবি তে। যদি আপনারা এক্সেলেও করেন, পরবর্তীতে সেটা গিয়ে কিসে কনভার্ট করতে হবে? সিএসবি তে করে নিতে হবে। তারপরে আপলোড ব্যাংক স্টেটমেন্ট। তাহলে আমরা এখানে সিলেক্ট ফাইলে চলে যাব। সিলেক্ট ফাইলে গিয়ে আমরা এটাকে ওপেন করব। ব্রাউজ করা শেষ হলে কন্টিনিউতে যাব। এইখানে আপনাকে বলতেছে সিলেক্ট কুইক বুকস অ্যাকাউন্ট ফর দ্য ব্যাংক ফাইল ইউ ওয়ান্ট টু আপলোড। মানে এই যে ফাইলটা আমরা করলাম সেটা কোন অ্যাকাউন্টের জন্য? ওয়েলস ফার্গোর জন্য। হ্যাঁ, ওয়েলস ফার্গোর জন্য করলাম। কন্টিনিউ। থার্ড স্টেপে আমাকে বলতেছে লেটস সেট আপ ইওর ফাইল ইন কুইক বুকস। এখানে ফার্স্ট রো কি আছে? আমার ফাইলের প্রথম কি হেডার কলাম আছে না? ডেট, ডেসক্রিপশন, ডিপোজিট, উইথড্রল। তাহলে ইয়েস থাকবে। হাউ মেনি কলাম? শো অ্যামাউন্ট। কয়টা কলামসে দেখাইছি? দুইটা কলামে দেখাইছি, ডিপোজিট, উইথড্রল। এখন কেউ যদি চায় একটা কলামেও দেখাইতে পারে, প্লাস মাইনাস দিয়ে একটা কলামে দেখাইতে পারে। বুঝাইতে পারছি? একটা কলামেও দেখাইতে পারেন, আপনি যেভাবে দিবেন। আমি এখানে দুইটা কলাম দিছি, এজন্য 2 কলামস। ডেট ফরম্যাটটা কি? আপনার ফাইলে দেখে আসেন। মান্থ, সরি ডেট, মান্থ ডেট ইয়ার, মান্থ ডেট, মান্থ ডেট ইয়ার। তারপর এটাকে বলা হয় ম্যাপিং। ডেটের সাথে আমার ফাইলের ডেট মিল আছে, ডেসক্রিপশনের ডেসক্রিপশন, অ্যামাউন্টে মানি রিসিপ্ট। মানি রিসিপ্ট মানে কি? ডিপোজিট না? আর মানি স্পেন্ড মানে কি? উইথড্রল। এই যে এখানে তো এই যে ডিপোজিট মানি একটা আছে, আর কি উইথড্রল মানি আছে। ওকে, চেক নাম্বার অপশনাল, দরকার নাই, আমি কন্টিনিউতে চলে যাব। এই যে এইখানে একটা মজার জিনিস আছে, এই জিনিসটা কিন্তু বাস্তবিক জীবনে ফেস করবেন আপনারা। কি বলছে এটা একটু পড়েন তো। আপনাদের মন খারাপ? না, কিছু নিয়ে ভাবতেছেন? সবথেকে কষ্টকর জিনিস হচ্ছে এটা, মানে দুনিয়াতে ছোটদেরকে মাঝে মধ্যে আপু বলবে। নিজেকে তখন আর কেমন বড় বড় লাগে। আচ্ছা, আপনারা বাস্তবিক জীবনে এই ধরনের প্রবলেম ফেস করবেন। অনেক দেশের ব্যাংক স্টেটমেন্ট গুলা কিন্তু রিভার্স আকারে থাকে। ঠিক আছে, ওরা কিন্তু এটাই বলছে। মানে নরমালি কি হয়, জেনারেলি ইনকাম ট্রানজেকশন পোস্ট অ্যাজ পজিটিভ। নরমালি ইনকাম গুলো কি পজিটিভ নাম্বারে থাকার কথা, আর এক্সপেন্স গুলো কি নেগেটিভ নাম্বারে থাকার কথা। অকেশনালি সাম ব্যাংক সেন্ড আস ফাইল উইথ দিস রিভার্স। মানে অনেকগুলা ব্যাংক স্টেটমেন্ট পাবেন, যেমন মানে আর কি মনজো ব্যাংক আছে, তারপর আরো অন্যান্য ব্যাংক আছে। কিছু ব্যাংক আছে তারা কি করে, রিভার্সে করে ফাইলটা আমাদের কাছে পাঠায়। ঠিক আছে, ডু দ্য ট্রানজেকশন বিলো কারেক্টলি ইন্ডিকেট ইনকাম এন্ড এক্সপেন্স। মানে আপনাকে সঠিকভাবে বলে দিতে হবে কোনটা ইনকাম এবং কোনটা এক্সপেন্স। এখন ধরেন রিভার্সই বলে দিল, রিভার্স দিছে, ঠিক আছে, আপনি ফাইলটাও রিভার্স আকারে রেডি করে ফেলছেন একবারে। এখন আপনি এটাকে কি করতে হবে? রিভার্স করে দিতে হবে, তাই না? যেগুলো মাইনাস থাকবে সেগুলোকে প্লাস, প্লাস থাকবে সেগুলোকে মাইনাস করে দিতে হবে, কারণ অলরেডি সে কি রিভার্সেই আছে। তাকে আরেকবার রিভার্স করলে তো সে আগের জায়গা মতো চলে আসবে। তাহলে এখন এই যে এখানে দুটো অপশন, কিপ অরিজিনাল ভ্যালু, হয় আপনি ডাটাগুলোকে অরিজিনাল ভাবেই রাখেন যেইভাবে আপনি ফাইলটা রেডি করে দিছেন, অথবা রিভার্স অল ভ্যালু, অথবা এই ফাইলটাকে আপনি রিভার্স করে দেন। রিভার্স করলে কি হবে? মাইনাস চিহ্নগুলো কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো এটা হলে কি হবে?
অনেক ব্যাংক স্টেটমেন্ট এই যে উপরে পড়তে কেন দিছে, এই জন্য থিওরি পড়তে পারে। ভাই জিনিসটা বুঝি না একটা ইনকাম হলে কি হয়, ইনকাম হলে তো পজিটিভ। ক্রেডিটে যাবে আর কি, মানে প্লাস হওয়ার কথা, তাই না? হ্যাঁ এখানে তারা বলেই দিছে পজিটিভ নাম্বার হওয়ার কথা, আর এক্সপেন্স হলে কি হওয়ার কথা, নেগেটিভ বা মাইনাস হওয়ার কথা। এখন অনেক দেশে ব্যাংক স্টেটমেন্ট গুলা আমাকে রিভার্স করে পাঠায়, মানে ইনকাম গুলাকে মাইনাস দেখায়, এক্সপেন্স গুলাকে প্লাস দেখায়। সেই ক্ষেত্রে আপনাকে রিভার্স করতে হয়। বুঝাইতে পারছি? আপনি যদি ঠিকঠাক মতো না বলেন সে কিভাবে বুঝবে? তারপর সিলেক্ট করবেন, সুন্দর করে কন্টিনিউ দিয়ে দেবেন। ইয়েস, অলরেডি প্রায় কমপ্লিট, ডান, স্কিপ। এই যে চলে আসছে আমাদের ব্যাংক প্যানেল। এখানে 3টা প্যানেল, ফর রিভিউ, ক্যাটাগরাইজড এন্ড এক্সপ্লোর। এখন আগের থেকে কুইক বুকস অনেক ভালো হয়ে গেছে, যে ক্যাটাগরাইজেশনে অনেকগুলো জিনিস সে অটোমেটিক্যালি বাই ডিফল্ট বলে দিচ্ছিল। আগে সেই জিনিসটা হয় নাই, এখন সে অনেক কিছুই বলে দেয়, কিন্তু এটা যে 100% রাইট এমন না। সে একটা অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে জিনিসগুলো বলে দেয়। আপনি এক্স্যাক্টলি ইনফরমেশন গুলা ক্লায়েন্টের সাথে শেয়ার করে তার কাছ থেকে জিনিসগুলো নেওয়ার চেষ্টা করবেন, যে এটা বেসিক্যালি কি সংক্রান্ত কাজ। আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে, আচ্ছা, ফর রিভিউ প্যানেলে কয়টা ট্রানজেকশন আছে? 12টা। এই যে 1767.65, এটা হচ্ছে কি ওপেনিং ব্যালেন্স না? এটা কি আমাদের ব্যাংকের ওপেনিং ব্যালেন্স ছিল। আমি যদি স্টেটমেন্টটা ওপেন করি, এই যে, ঠিক আছে, এটা ছিল আমার কি ওপেনিং ব্যালেন্স। আচ্ছা, তো এখন 12টা ট্রানজেকশন আপলোড করার পরে যখন আমি এগুলাকে সঠিকভাবে ক্যাটাগরাইজেশন করব, তখন সেটা চলে যাবে ক্যাটাগরাইজড অপশনে। আর এক্সক্লুড অপশনে কেন দেওয়া হয়? অনেক সময় দেখা যায় যে এই ট্রানজেকশনটা এই মান্থের না, আমার অন্য মান্থে একটা ট্রানজেকশন আমার এখানে ইনক্লুডেড হয়ে গেছে, তখন সেটাকে সিলেক্ট করে আমাকে কি করতে হয়, এক্সক্লুডে নিয়ে যেতে হয়। এখানে একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, চাইলে টিউটোরিয়ালটা দেখতে পারেন। ওকে, এবার আসেন, ধরেন আমি একটা ট্রানজেকশনটাকে ওপেন করি। ট্রানজেকশনটা ওপেন করার পরে বিশাল বড় জিনিস বলছে ক্যাটাগরাইজ, তারপরে বলছে ম্যাচ, তারপরে বলছে রেকর্ড অ্যাজ ট্রান্সফার, তারপরে বলছে রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট। মানে এই যে ট্রানজেকশনটা ঘটছে সেটা ক্যাটাগরাইজ মানে কি, সেটা আপনি বলে দিচ্ছেন যে আমার এই কাজটা এই রিলেটেড এর জন্য হচ্ছে। ঠিক আছে, মানে চার্ট অফ অ্যাকাউন্টটাকে ঠিক করে দেওয়া। এটা মানে কি চার্ট অফ অ্যাকাউন্টটা ঠিক করে দেওয়া। ম্যাচ শব্দটার অর্থ কি? ম্যাচ শব্দটার অর্থ হচ্ছে কুইক বুকসে সিমিলার কোন নামে বা সিমিলার দেখতে এরকম কিছু কুইক বুকস এর মধ্যে আছে। এখন আপনাকে তারা বলতেছে যে ম্যাচ করো, মানে কোনটা এই ট্রানজেকশনের জন্য সঠিক সেটা আপনি ঠিক করে দিবেন। তারপর রেকর্ড অ্যাজ ট্রান্সফার, মানে আপনার এটা যদি কি ট্রান্সফার মানি হয়ে থাকে তাহলে আপনি ট্রান্সফার মানি করে দিবেন, আর যদি এটা ক্রেডিট কার্ডের পেমেন্ট হয় তাহলে ক্রেডিট কার্ডের পেমেন্ট দিয়ে করবেন। এখন ধরেন এই যে এইখানে যে বিশাল বড় লেখাটা আছে, এটা কি ব্যাংক ডিটেইল। এটাকে ধরেন আমি গুগলে গিয়ে সার্চ করলাম, কিছু কি আসতেছে? আসতেছে না তো, তাই না? বা বুঝতেছি না এটা কি বলছে। কিন্তু কুইক বুক সে তার একটা অ্যাজাম্পশন থেকে বলছে যেটা ট্রাভেল এক্সপেন্স হইতে পারে। আগে কিন্তু এরকম ছিল না, এখন এটা নতুন আপডেটের কারণে আসে। এখন ক্লায়েন্ট তো আমাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিবে যে আপনাকে এই কাজের জন্য আমি এতদিন সময় দিলাম, আপনি এই সময়ের মধ্যে আমাকে কাজটা করে দিবেন। তাহলে এখন আমাদের হাতে উপায় কি? আমাকে তো কাজ করে দিতে হবে। এটার জন্য আমি একটা উপায় বের করছি, বিশেষ কিছু না, অল্প কিছু। চ্যাট জিপিটি তো জানেন নাকি? হুম, চ্যাট জিপিটি জানেন না? এমন কেউ জানেন না? কে আছেন? হ্যাঁ, কেউ জানেন না? না সবাই জানেন? সে হচ্ছে, হ্যাঁ জানি ভাই, গরিবের গার্লফ্রেন্ড। একদম এক্স্যাক্টলি রাইট, ঠিক কথা বলছো। আজকে এই কথাটা থার্ড টাইম আমি শুনলাম, বুঝছো? থার্ড টাইম আমি শুনলাম। এটা এত সুন্দর একটা কথা, কারণ সে যা হেল্প করে সেটা কেউ হেল্প করতে পারবে না। ঠিক আছে, এজন্য আমি একটা প্রম্পট লিখছি। প্রম্পট মানে হচ্ছে তাকে আমার নিজের মতো অ্যাসিস্ট্যান্ট করে বানায় নেওয়া। আমি তাকে কি বললাম, হ্যালো দেয়ার, মানে তার সাথে হাই হ্যালো করে নিলাম, তারপরে বলছি যে আমি কুইক বুকসে কাজ করি,
আমি একজন অ্যাকাউন্টেন্ট এবং ক্যাটাগরাইজেশন করতে চাই ব্যাংক স্টেটমেন্টে, যেটা আমাকে তুমি প্রপারলি করে দাও। এরকম বলে টলে তার কাছ থেকে নিয়ে এখন আমি কি করব, আমি যে ট্রানজেকশন গুলো আপলোড করছি না, সেগুলোকে সুন্দর করে কপি করব। কপি করে তার কাছে দেবো। ভাই আমার হাতে তো এত সময় নাই, তাই না? আমাকে তো কাজ করতে হবে। দেখেন কি সুন্দর সে বলে দিচ্ছে না, এই যে ক্যাটাগরাইজেশন। হ্যাঁ, ইস, যদি দুনিয়াটা এমন হইতো তাহলে এক ক্লিকে সব কাজ হয়ে যেত, আর এক ক্লিকে যদি ডলার গুলো চলে আসতো। আরেকটাও তো আছে ভাই। সি হ্যাঁ, কাইন্ডলি একটা ভালো। ওইটা নাকি ভাই ওইটা একশোগুলো নাকি বেশি চ্যাট জিপিটি থেকেও বেশি। কে? সি না, এটা ইউজ করে ভাই। শোনেন, বাপ অলওয়েজ বাপই থাকে। ছেলে বাপে পরিণত হয় কিন্তু বাপ হইতে পারে না, এটা মনে রাখেন। জেমিনিও কিছু না তার কাছে। মাইক্রোসফটের একটা আছে না, এটাই কেউ ইউজ করছে কি? ভালো লাগে নাই? তাহলে আর বলে লাভ নাই। কারণ মাইক্রোসফটের যেটা কো পাইলট অনেকেই ছিলেন না। তারপর মাইক্রোসফটের যে এইজ ব্রাউজার অনেক কিন্তু স্ট্রং। জেমিনি তো গুগলে যা আছে, গুগল বাবা যা আছে সে ওটাই, তাই না? কিন্তু চ্যাট জিপিটি টা অন্যরকম, যারা মানে আর কি পেইড ভার্সন ইউজ করছে আমরা যারা, অন্যরকম লেভেলের। ভাই আমরা পেইড ভার্সন ইউজ করি না, আমরা এমনি হ্যাঁ, পেইড ভার্সনটা অন্যরকম। ফ্রি বান্দা, এত ফ্রি খেয়ে খেয়ে তো অভ্যাস নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ আমরা ইনসাফ করে পরে পেইড দুনিয়াতে মানে আর কি এনজয়মেন্টের জন্য টাকার প্রয়োজন হয় না, তাই না রাসেল? এনজয়মেন্টের জন্য টাকার প্রয়োজন হয়। হ্যাঁ, ভাই যুগ চেঞ্জেস ভাই। আচ্ছা যাক, সাংকেতিক ভাবে বলে দিলাম, ঠিক আছে, আর কিছু বলার নাই। সেটার এনজয়মেন্ট একটা আর রিল্যাক্সেশন শব্দটা একটা, দুটা কিন্তু ডিফারেন্ট ওয়ার্ড, ঠিক আছে? যদিও কাছাকাছি কিন্তু আমরা গোলায় ফেলি। যে যাই হোক, মানে আর কি আহ, মানে একবার ইউজ করা হয়েছে বা রিসেন্টলিও তার যে আপডেট হয়েছে, যে পেইড ভার্সনে মানে কোন একটা জিনিসকে যদি আমি দেখায় বলি যে এটা সম্পর্কে তুমি মন্তব্য করে দাও, সে কিন্তু সেটাও করে দিবে, ঠিক আছে? মানে এটা কিন্তু পরীক্ষিত, এটা আমি একজনের উপর পরীক্ষাও করছি, আমার বন্ধুকে দিয়ে একজনের উপর পরীক্ষাও করাইছি। যে তাকে দেখায় বলো চ্যাট জিপিটি কে তার কি কি চারিত্রিক গুণাবলী আছে এবং বৈশিষ্ট্য আছে, সেই জিনিসটা বলে দাও। সে কিন্তু বলে দিছে, আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ, উপর আলাও মানুষের মন বুঝতে হিমশিম খেয়ে যায়, আর সেখানে তো চ্যাট জিপিটি। হ্যাঁ, আমি চ্যাট জিপিটিতে লিখে দিই বাংলা একটা নাম কারো বার্থডে থাকলে আমি একটা ওকে। এখন এখানে একটু ভালো করে খেয়াল করেন, এইবার আসে হচ্ছে ব্যাংক রুলের ব্যাপারটা। ব্যাংক রুলটা আমরা কিসে ক্রিয়েট করব? দেখেন তো, ব্যাংক রুলটা ক্রিয়েট করার জন্য এমন কোনো কমন আইটেম কি আছে এখানে? দেখেন তো, কমন কোনো আইটেম। চেক ক্রেডিট কার্ড পারচেজ আজকে ভাইয়েরা চুপচাপ, আপুরা হচ্ছে পুরাই মানে আর কি কি বলবো, যে অ্যাগ্রেসিভ মোডে। হ্যাঁ চেক কার্ড পার ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না কিন্তু। পুরো এক মাস বন্ধ করবেন তো আপনারা, এই জন্য এনার্জি হচ্ছে। আমরা তো দূরে থাকি। আচ্ছা আমাদের রান্না বান্না আচ্ছা, যাক, ওই আলোচনা আর আমরা না যাই। দেখেন কোন কমন টপিক খুঁজে পান কিনা। হ্যাঁ, কোন কমন টপিক খুঁজে পান কিনা যেটা দিয়ে আমরা একটা রুল ক্রিয়েট করতে পারবো? কোন কি চোখে ধরা পড়ে না? ক্রেডিট কার্ড পারচেজ, ক্রেডিট কার্ড পারচেজ, তারপর ক্রেডিট কার্ড পারচেজ, সবগুলো কিন্তু আবার অবশ্য টাকার দিকেও খেয়াল করতে হবে। মানে আর কি সিমিলার
প্যাটার্নের থাকতে হবে। একটা যদি আপনার ডিপোজিটেও থাকে বা ইনকামেও থাকে সেটা কিন্তু হবে না। ঠিক আছে? তো সবগুলা কি উইথড্রলে আছে। ওকে, তাহলে এবার আসেন আমরা একটু করতে যাব ব্যাংক রুল। তাহলে সবার আগে কাজ হচ্ছে ট্রানজেকশন গুলো দেখা খুব ভালো করে, যে আমার সিমিলার কোনো ট্রানজেকশন আমি পাচ্ছি কিনা। 4টা 5টা পেয়ে যাচ্ছি, আমি একটা রুল ক্রিয়েট করে ফেলবো। ওকে, এই যে চলে যাব হচ্ছে ট্রানজেকশনের আন্ডারে রুলস, নিউ রুল। জি আপু, ভাইয়ের উপরে ভরসা হয় না, ভাই সব জিনিস দেখাবে, বিলিভ মি অর নট, এখান থেকে যাওয়ার পরে কোনো কোয়েশ্চেন থাকবে না। আচ্ছা, এখানে প্রথমে বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু কল দিস রুল। একটা রুলের কি একটা নাম আপনাকে দিতে হবে। আচ্ছা, ধরে নিলাম আমার যে নামটা আছে, যেটা দিয়ে আমি রুলটা ক্রিয়েট করবো সেই নামটাই দিলাম। হ্যাঁ, সেই নামটাই দিয়ে কিছু অংশ কেটে দেবো। ক্রেডিট কার্ড পারচেজ নাম দিয়ে আমি কি একটা রুল ক্রিয়েট করলাম। এটা কোন ধরনের ট্রানজেকশন, মানি ইন না মানি আউট? মানি আউট। এখানে বলছে অল ব্যাংক অ্যাকাউন্ট, আমার এখানে ব্যাংক একটাই আছে, এই জন্য অল ব্যাংক অ্যাকাউন্টে আনচেক করা যা কথা একটাতে সিলেক্ট করা, তাই তাই না? দুইটা থাকলে সে অনুযায়ী আপনি দিবেন। তারপরে ইনক্লুড ফর এনি, আমরা কি দিয়ে ম্যাচ করতেছি এই জায়গার জন্য, কিন্তু আপনারা হাজার রুল ক্রিয়েট করলেও মিলবে না। আমি যে লেখাটার জন্য রুলটা ক্রিয়েট করতে চাইছি, চেক ক্রেডিট কার্ড পারচেজ, তাই না? এখন এই লেখাটা কুইক বুকসে কোথায় আছে দেখেন তো। $18 যেটা ছিল না, $18 তো, এই যে এটা না, এটা কোথায় আছে? ব্যাংক ডিটেলের মধ্যে কথাটা আছে না? কোথায় আছে? ব্যাংক ডিটেলে। আমার কিন্তু ডেসক্রিপশনের মধ্যে বলা ছিল না। যদি ডেসক্রিপশন শব্দের মধ্যে থাকতো তাহলে ডেসক্রিপশন দিয়ে আমরা করতাম, যেহেতু বলা আছে কোথায়, ব্যাংক টেক্সট, তাহলে আমরা দিব ব্যাংক টেক্সট। তারপর কন্টেন্ট থাকবে, আর যে অংশটা কপি করে নিয়ে আসছেন সেই অংশটা আপনাকে এখানে দিতে হবে, কিন্তু লাস্টের অংশটা আমরা কেটে দিব। কেন কেটে দিব? কারণ লাস্টে বিভিন্ন ধরনের চেক নাম্বার থাকে বা বিভিন্ন ইনফরমেশন থাকে, তাই না? আমি কোনটা দিয়ে মিলাবো? শুধু ক্রেডিট কার্ড পারচেজ এই অংশটা দিয়ে আমি মিলাবো। ওকে, আপনি চাইলে আরো কন্ডিশন অ্যাড করতে পারেন। তারপর ট্রানজেকশন টাইপ, এটা কি এক্সপেন্স টাইপ। এখন এটার ক্যাটাগরি আমরা চ্যাট জিপিটি থেকে যে হেল্প নিয়েছিলাম সেটা কি নামে ছিল? সফটওয়্যার সাবস্ক্রিপশন নামে ছিল, তাই না? তাহলে আমরা এখানে নাম দিব ক্যাটাগরিতে গিয়ে সাবস্ক্রিপশন। এই যে সাবস্ক্রিপশন আছে, তাই তো? পেই বলতেছে রেকমেন্ডেড। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এইখানে পেই একজনের নাম কি? গেটার, হ্যাঁ গেটার রেসপন্স। তারপর হচ্ছে পেপার, ecom.com, তারপর ব্রায়ান, তারপরে গুগল, তারপরে গোড্যাডি, তারপরে হইতেছে ইপ বাই ফোন, তারপরে আমেরিকা নিয়ে। তো এখন এত নাম তো আর দেওয়া যাবে না, আমি একটু সুন্দর করে পলিটিক্স খাটায় কি করব, ওম দিব। ঠিক আছে, সে আমার সাপ্লায়ার হিসাবে আমি অ্যাড করে নিলাম। কেন দিলাম? কারণ হচ্ছে আমি চাচ্ছি সবগুলা রুলস যাতে এটার মধ্যে দিয়ে পড়ে। ঠিক আছে, পেইন নাম যদি আমি আলাদা দিই তাহলে একটা রুলে পড়বে, বাকিগুলো পড়বে না। এখন আমি ওম দিয়ে দিলাম যাতে সবার উপরেই সেটা থাকে, পরে আমি ম্যানুয়ালি গিয়ে ঠিক করে নিব। ঠিক আছে, তারপর ট্যাক্স, ট্যাক্সের আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে এটা কোন ধরনের ট্যাক্সের। আমি আপাতত পক্ষে নো ভ্যাট দিলাম, আর এটা অফ করে রাখবেন, কারণ আমি চাচ্ছি যে প্রত্যেকটা দেখে দেখে কাজ করব। তারপরে সেভ দিব। এই জিনিসটা হ্যাঁ, এই জিনিস একটা তারপরে তো ক্লাসে বোরিং হয়ে যাচ্ছে সবাই। করা নেই। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট তো এক্সপায়ার হয়ে গেছে। তো এখন যদি আমি এই রিসেন্ট হোমওয়ার্ক গুলো করতে চাই, আমার ফার্স্ট থেকে আমার সব অ্যাড করতে হবে না? জি জি, সব অ্যাড করতে হবে। আচ্ছা, ব্যাংক টেক্সটে নেয় না কেন? সবগুলো তো ব্যাংক টেক্সট দেখেই দিছিলাম। রুলের মধ্যে কি প্রবলেম হয়েছে?
হ্যাঁ ভাই কার্ড রেখে চেক আছে ওটা কেটে দিতে হবে হ্যাঁ না সিমিলারই তো রাখছেন আচ্ছা টু ওয়েট দেখি তো এই যে দেখছেন সামান্য স্টারের জন্য নেয় নাই সামান্য কি একটা স্টার দিছিলাম মানে আর কি সেমিক্লোন দেওয়ার কারণে কিন্তু সেটা নেয় নাই এখন দেখেন এই যে রুলের মধ্যে পড়ছে না এই যে রুলে পড়ে গেছে না এই দেখছেন রুলে পড়ছে কাজ কি অর্ধেক কমে গেছে না এখন খালি সিলেক্ট করেন কত সুন্দর তাই না জাস্ট অ্যাকসেপ্ট সেগুলো চলে গেছে কোথায় ক্যাটাগরি দেখছেন 12টা ছিল আছে কটা মাত্র 5টা এখন 5টা কি বসে থেকে ম্যানুয়ালি আমরা করতে পারবো ওকে তাহলে আসেন 1000 আমরা একটু কেবল দেখি এগুলা করার পরেও কিন্তু ক্লায়েন্টকে অবশ্যই দেখাবেন যে আপনি কি কি কাজ করছেন হ্যাঁ 1000 লাইট হিট অ্যান্ড পাওয়ার এটা ঠিক আছে ইউটিলিটি যেহেতু আমি এটাকে অ্যাড করে দিই আচ্ছা এই যে এই প্রবলেমটা ফেস করবেন বুঝছেন ধরেন আপনার ক্লায়েন্ট বলল যে সবগুলা ট্রানজিশন হইতেছে নো ব্যাট এখন আপনি প্রত্যেকটাকে সিলেক্ট করে করে যাবেন একটা প্যারা না এর থেকে ভালো আমি সবগুলাকে একসাথে সিলেক্ট করব এখানে এডিট অপশনে চলে যাব গিয়ে ট্যাক্স কোথায় ব্যাটটা কোথায় এই যে এখানে নো ব্যাট অ্যাপ্লাই শুধু অ্যাপ্লাই দিব আবার অ্যাকসেপ্ট দিয়ে দেন না নেয় নাই খুবই খারাপ ব্যক্তি তারা এখন নিশ্চয় ওকে এখন আমার লাইট হিট অ্যান্ড পাওয়ারটাকে আমি অ্যাড করব তারপরে বলতেছে 54.50 ডলার এটা কি ব্যাংক ফি তাই না তাহলে এখানেও কি দেখাইছে তারা ব্যাংক চার্জেস দেখাইছে একই তাহলে আমরা অ্যাড করে নিব ওভারড্রাফট ফি $35 হুম ব্যাংক ফি এটাও ব্যাংক ফি তারপরে হইতেছে উইথড্রল $240 ওনার্স ড্রয়িং তাই না ওনার্স ড্রয়িং আচ্ছা ওটা দেখতেছি এটা ডিপোজিট সেল করছি আমার 2000 এটা ঠিক আছে ক্যাপিটাল উইথড্রল অ্যাড করে দিলাম দেখেন আপনার রিকনসিলেশন ডান এখানে ভালো করে খেয়াল করেন তো লাস্ট কত ব্যালেন্স 11 22.41 না মিল আছে হ্যাঁ দেখা যায় 11 22.41 তার মানে আমার রিকনসিলেশন ঠিক আছে মাশাআল্লাহ ভাই আসেন এবার আমার তো রিকনসিলেশন রিপোর্ট বের করতে হবে তাই না চলে যাব কোন অপশনে রিকনসাইল অপশনে চলে যাব এখানে ছোট্ট করে ভিডিও আছে ভিডিওটা দেখে নেবেন গেট স্টার্টেড লেটস গেট রিকনসাইল ওয়েলস ফার্গো ব্যাংক নিউ দেখেন বিগিনিং ব্যালেন্স অবশ্যই অবশ্যই বিগিনিং ব্যালেন্সটা দেখবেন তারপর স্টেটমেন্টের এন্ডিং ব্যালেন্সটা কত ছিল এন্ডিং ব্যালেন্স ছিল 11 22.41 তাই না জুন 30 স্টার্ট রিকনসাইল এই যে ঠিক আছে দেখেন স্টেটমেন্টের এন্ডিং ব্যালেন্স কত ব্যালেন্স ক্লিয়ার হয়েছে বিগিনিং ব্যালেন্স কত কয়টা পেমেন্ট হয়েছে কয়টা ডিপোজিট হয়েছে এই যে ডিফারেন্স 0 ওকে এখন আমরা করব ফিনিশ নাও এই যে রিকনসাইল এটা ডান দিব এখন এটা তো রিপোর্ট বের করতে হবে এই যে দেখেন নিচে করে ছোট্ট করে একটা হাইপার লিংক দেওয়া আছে হাইপার লিংকটা ওপেন করেন এই যে আপনার স্টেটমেন্ট রেডি আপনি এখান থেকে সুন্দর করে প্রিন্ট অপশনে গেলেই আপনার পিডিএফ আকারে সেটা কি সেভ হয়ে যাবে এই যে
বুঝছেন? হ্যাঁ, কোনো প্রবলেম? আচ্ছা, আসলে কোনো অ্যাকাউন্ট যদি ধরেন হচ্ছে যে মানে একটা ফার্ম, ওটা হচ্ছে অনেক টাইপের, মানে ওদের বিজনেসটা অনেক কমপ্লিকেটেড আর কি। তো ওদের প্রোডাক্ট হচ্ছে কাস্টমার আবার ফার্মার দুইজন, মানে তো এরকম টাইপের বিজনেস কি, মানে যে কোনো টাইপের বিজনেস কি এখানে অ্যাড করা যাবে, মানে বিজনেস স্ট্রাকচারটা এরকম আর কি। আপু, কুইক বুকস বা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলা আপনার একেবারে ম্যানুফ্যাকচারিং মানে হাই লেভেল থেকে একটা সেলুনের দোকান পর্যন্ত কভার করে। একটা সেলুনের দোকান, সেও কিন্তু কুইক বুকস ব্যবহার করে বাইরের দেশে, বুঝতে পারছি? তো সকল ধরনের প্রতিষ্ঠান কভার করে। আর এটা ফার্মার, এটা তো অনায়াসেই যাবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আপনি শুধু ওই যে যখন কোম্পানিকে সিলেক্ট করে দিবেন, ও কোম্পানিটাকেই ইয়ে করে দিলে হবে। কিন্তু ভাই ওখানে ওদের অনেক টাইপের এই যে ডকুমেন্টস আছে, এটা তো আপনার প্রয়োজন নাই, আপনি তো আর কিনবেন, কিনবে কে? ক্লায়েন্ট কিনবে না, সে তার ডকুমেন্ট গুলো দিয়ে দেবে, ওটা আপনার টেনশন নেই। আপনাকে সেট আপ করতে দিবে না তো, সেট আপ তো উনিই করবে, উনি করার পরে তারপরে অ্যাক্সেস আপনাকে দিবে কাজ করার জন্য, বুঝতে না পারছেন? ভাই, মানে বাংলাদেশের একজন এরকম, আমি একটা কোম্পানিতে আর কি জব করছি লাস্ট। ওরা হচ্ছে যে এরকম আমাকে বলতেছে যে না আমি আর কি কুইক বুকসে আমাকে কাজ দিছিল এরকম সবকিছু অ্যাড করি, মানে আচ্ছা, ওদের সেট আপ, তো ওদের সেট আপ আমি কিভাবে করবো, মানে এটা তো আমি বুঝবো না, ওদের তো বিজনেস অনেক কমপ্লিকেটেড না মানে। কমপ্লিকেটেড না, বিজনেস তার 4টা 5টা ভ্যারাইটিস থাকতে পারে, কিন্তু সে যে কোনো একটাকেই সে এখানে এস্টাবলিশ করতে পারবে এট এ টাইম। একটা অ্যাকাউন্টে 100 হ্যাসেল করতে পারবে না তো, তাকে দরকার হয় আরেকটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ধরেন সে রিয়েল এস্টেটও করে, সে রিয়েল এস্টেট করে, তার আবার দেখা গেছে যে মেডিসিনের বিজনেসও আছে। এখন মেডিসিন আর রিয়েল এস্টেট কি একসাথে চালানো যাবে? মেডিসিনের জন্য আলাদা থাকবে, রিয়েল এস্টেটের জন্য আলাদা থাকবে। এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ আপনার লেজার বুকের মতো। এখন আপনি একটা লেজার বুকে তো দুইটা জিনিস একসাথে করা যাবে না, ঠিক আছে? এটাই। তাহলে আমাদের রিকনসিলেশনটা কি বোঝা গেছে? এইভাবে করে আমি তো 1 মাসেরটা করে দেখাইলাম, আপনারা পরবর্তী 2 মাস করিবেন। ভাই একটা কোশ্চেন হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, দ্রুত। করলাম, হুম, একটা হয়তো আর প্রিভিয়াস কোন একটা ব্যাংক অলরেডি আছে, যেটার ওপেনিং ব্যালেন্সও একটা আছে, যেটা সব কিছু দেওয়া দাও, হ্যাঁ, সেটা হয়তো সেখানে যদি আমি করি এই ট্রানজেকশন গুলো আপলোড করি, তাহলে কিন্তু মানে আমি রিকনসিলেশন মিলাইতে পারবো না, তাই হ্যাঁ না? তখন তো মানে ওই জন্য আমি ওয়েলস ফার্গো দিয়ে ছোট্ট করে হাইফেন দিয়ে লিখছি নিউ, আচ্ছা, মানে আমার বুঝার সুবিধার্থে। কিন্তু বাস্তব জীবনে তো তাই ঘটবে না, বাস্তব জীবনে একটা ব্যাংক অ্যাকাউন্ট নামে একটাই থাকবে। হ্যাঁ হ্যাঁ তখন তো একটা প্রবলেম। অবশ্যই তখন ওপেনিং ব্যালেন্সটা মিলাই দেখতে হবে, মানে ব্যাংকের ওপেনিং ব্যালেন্সটা আর আমার স্টেটমেন্টের যে ব্যালেন্সটা সেটা ঠিক আছে কিনা, দেখে সেই অনুযায়ী আমাকে স্টেপ ফরওয়ার্ড হইতে হবে। বা তার এন্ডিং যে, সে আমাকে যে অ্যাকাউন্টে যখন হ্যান্ড ওভার করছে তখন যে এন্ডিং ব্যালেন্সটা ছিল, সেই এন্ডিং ব্যালেন্সের সাথে আমার যে স্টেটমেন্টটা তারা দিছে সেটার ওপেনিং ব্যালেন্স ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা দেখে আমাকে আগে করতে হবে। ওকে, এবার আসেন ক্রেডিট কার্ড স্টেটমেন্ট। এইখানেও ক্রেডিট কার্ড কয়েক মাসের দিছি, জুলাই আগস্ট। আরেকটা দিছি ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড। মাথা ব্যথাই কমতেছে না। ওকে, এবার আসেন একটা ক্রেডিট কার্ডের কাজ আমরা করব, ঠিক আছে? এটা হচ্ছে ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট। আমরা সবাই জানি ক্রেডিট কার্ডটা মোটামুটি মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে আরেক মাসের মাঝামাঝিতে গিয়ে শেষ হয়, তাই তো? ট্রানজেকশন গুলা, এটা না? আচ্ছা, এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। এখানে আমাকে কি কি দেখতে হয়? প্রথমে দেখতে হয় ডেট। ডেটটা এখানে তারা দেয় নাই, এখানে শুধু ক্লোজিং দিছে, নেক্সট ক্লোজিং ডেট দিছে। আচ্ছা, আমরা ডেটটা খুঁজে বের করবো কিভাবে? ট্রানজেকশন গুলা দিয়ে একটু দেখাবো। 21, এই যে 20 সালের ডিসেম্বরে 31, ওকে, 20-এর ডিসেম্বরে 28, মানে 20 সালের ডিসেম্বর মাসের ট্রানজেকশন থেকে শুরু হয়ে 21 সালের 25 তারিখ, জানুয়ারির 25 তারিখ পর্যন্ত ট্রানজেকশন গুলা হয়েছে, তাই তো? আচ্ছা, এখন এখানে সর্বপ্রথম আমার কি হয়, ওপেনিং ব্যালেন্সটা কত? 30,345.10।
তারপরে হচ্ছে কি আছে, আমার নিউ ব্যালেন্স দেওয়া আছে বা এন্ডিং ব্যালেন্স দেওয়া আছে, তাই তো? তাহলে সর্বপ্রথম আমাকে ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ডের জন্য আমাকে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করতে হবে। তারপরে তার কি ওপেনিং ব্যালেন্সটা আমাকে প্রোভাইড করতে হবে, তাই তো? তাহলে চলে আসেন কাঙ্ক্ষিত আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস এর নিউতে চলে যাব। আমেরিকান এক্সপ্রেস। কিসের দিকে মনে হচ্ছে ভাইরা ঘুমাচ্ছে? আসলে কি তাই? আমাদের মধ্যে দিনটা আছে, আমাদের রিপ্রেজেন্ট করছে দুনিয়াতে যদি একজনের রিপ্রেজেন্ট যদি আরেকজন করে তাহলে তো হবে না, তাই না? কিছু জিনিস তো নিজেরও করতে হয়। সাইকেল কথা বলতে না। হ্যাঁ, দুনিয়াতে কিছু জিনিস তো নিজেরও করতে হয়, তাই না? পরে তো দেখা যাবে যে সেই জিনিসগুলা হাতে থাকা জিনিসও হাতছাড়া হয়ে যাবে কিন্তু। রাসেল, বুঝতে পারছো? জি। এত আরেকজনের উপর ভরসা করা ঠিক না। স্টেটমেন্টটা কবে থেকে শুরু হয়েছে? 25 তারিখ, ওকে। ডিসেম্বর 2020, ওকে। ওপেনিং ব্যালেন্স দিলাম, ক্রেডিট কার্ডের নামে আমি অ্যাকাউন্টটা সেভ করব। আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড, আমার ক্রেডিট কার্ডের যে ব্যালেন্সটা সেটা আমার অ্যাড হয়ে গেছে। এরপরে আসেন, এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা কি করব, আমরা চলে যাব হচ্ছে ব্যাংক ট্রানজেকশনে ফাইলটাকে আপলোড করার জন্য। এখানে লিংক অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউন আছে, সেখান থেকে চলে যাব হচ্ছে আপলোড ফ্রম ফাইল। সেম ভাবেই এটা আপনাদের সুবিধার্থে আমি করে রাখছি। ওকে, ড্রপ ডাউনে চলে যাব, কন্টিনিউ। আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের জন্য করতেছি। ফাইলটাকে যদি আমি ওপেন করি, ওকে, ফাইলটা ছিল হচ্ছে আমার এটা। এটার জন্য আমি আবার একটা কলাম ব্যবহার করছি, ভালো করে খেয়াল করেন। এটার জন্য আমি একটা কলাম, ক্রেডিট কার্ডের জন্য একটা কলাম ব্যবহার করছি। এখন আপনি চাইলে একটা দিয়েও করতে পারেন, দুইটা দিয়েও করতে পারেন। এটার মান্থ ডেট ইয়ার একটাই, অ্যামাউন্টের কলাম আছে, কন্টিনিউ দিলাম। এখন এইখানে আমি কিভাবে বুঝবো এই যে আমার যে ফাইলটা আমি রেডি করছি সে ফাইলের মধ্যে আমার সকল ইনফরমেশন ঠিক আছে বা সেটা রিভার্স করা নাই? সেটা কি আমি ওপেনিং ব্যালেন্সটা দিয়ে যোগফল নামাইলেই তো আমি বুঝতে পারবো যে আমার কাহিনী কোথায় ঘটিয়ে আছে, তাই না? তাহলে আসেন, এটার ওপেনিং ব্যালেন্সটা ছিল কত? 30,345.10। আমি এটাকে সুন্দর করে আমি এখানে লিখবো 30,000 মাইনাস দিব, তাই না? 30,345.10। কেন মাইনাস দিছি? কারণ ক্রেডিট কার্ডের ব্যালেন্স কি মাইনাস না? তারপর ইকুয়াল টু দিয়ে সাম, সূত্র ফালাবো। প্রথমে এটা দিলাম, তারপর কমা দিয়ে সুন্দর করে উপর থেকে নিচ পর্যন্ত দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিব। দেখেন তো কত? 31,083.40 না? দেখেন তো মিলছে? ওই 2-1 পয়সার ব্যবধান আছে, একটু ঝামেলা আছে, সমস্যা নেই। ওকে, তাহলে আমার কি রিভার্স করা আছে অলরেডি, তাই না? আমার কি আর রিভার্স করতে হবে? রিভার্স করতে হবে না। তাহলে আমার কি অরিজিনাল ভ্যালুতে রেখে সব সিলেক্ট করে আমরা চলে যাব কন্টিনিউ, ইয়েস, ডান, চলে আসছে। কিন্তু কই, এই যেটাতে সিলেক্ট করতে হবে আগে, মানে ব্লু কালার হইলেই তখন বুঝবেন যে এগুলো এখানে আপলোড হচ্ছে। এখন এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন,
এখানে কোনো সিমিলার কোনো কিছু পান কিনা খুঁজে? অনেকগুলো আছে। ওকে, তাহলে আমরা পেয়ে গেছি, তাই না? এখন চলে যাব রুলে, তাই তো? নিউ রুল, রুলের নাম আপওয়ার্কের যে রিলেটেড কাজগুলো হয় সেগুলো প্রফেশনাল ফি অথবা কন্ট্রাক্ট লেবারের কাজ। ওকে, এটা মানি আউটের ট্রানজেকশন, অল ব্যাংক অ্যাকাউন্ট না। আমি কোনটার জন্য করতে যাচ্ছি? আমেরিকান এক্সপ্রেস, শুধু সেটাকে সিলেক্ট করবেন। এখন এই যে আপওয়ার্ক কথাটা, সেটা কোথায় লেখা আছে? এখানে লেখা আছে, তাই না? এখানে লেখা আছে, এখানে লেখা আছে, মানে ডেসক্রিপশনে লেখা আছে, তাই তো? তাহলে আমরা চলে যাব ডেসক্রিপশনে, কন্টেন্টস, বৎসকে দিয়ে দিলাম। ওকে, এক্সপেন্স ক্যাটাগরি হবে লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি, পে পে হবে হচ্ছে আপওয়ার্ক, ট্যাক্স ক্লায়েন্টের নির্দেশনা অনুযায়ী আমরা নোবেট দিব, সেভ করে দিব। ওকে, এবার আবার চলে যাব ব্যাংক ট্রানজেকশনে, এখানে উপর ক্লিক করব, এই যে নিয়ে নিছে, তাই না? রুলে পড়ে গেছে, দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম, অ্যাকসেপ্ট। আরেকটা বাকি আছে। আরেকটা কি বাকি আছে ভাইয়া? ইস্যু নেই। বড়ই দুঃখের বিষয়, কিছুই কেন নাই? কিছুই থাকা উচিত না? জি। আচ্ছা, and বাকিগুলো তো আমি খুঁজে পাচ্ছি না। সেটার জন্য আমাদের যেই চ্যাট জিপিটি বাবা জীবন আছে তাকে গিয়ে আবার দিয়ে দিব, যে বাবা তুমি আবার করো, হ্যাঁ, তুমি আবার একটা আমাকে করে দাও। শোনেন, একজনকে ভালো কথা বললে সে ভালোই অ্যান্সার দিব, ঠিক আছে? তাকে ভালো কথা বলে যদি আমার কাজ আদায় করে নিতে পারি, ক্ষতি নাই তো, তাই না? আচ্ছা, এবার আমরা এখান থেকে কিছু কিছু দেখব গুগলের, তাই না? অ্যাডভার্টাইজিং দিছে $6। এই যে আমার সামনে একজন আছে, বিয়ের আগে জামাইকে বিধবা বানানোর চেষ্টা করতেছে। আচ্ছা, সেটা হইতেছে অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্টের, এখানে অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ভ্যাট আপাতত পক্ষে নো ভ্যাট দিয়ে অ্যাড করে দেব। তারপরে টেলিফোন 140.92, 140.92 মোবাইল ফোন রিলেটেড খরচ, তাহলে সে দিয়ে অলরেডি বের করে ফেলছে। ঠিক আছে, তারপরে হচ্ছে এটাকে এডিট করে দিয়ে জাস্ট ভ্যাটটাকে সিলেক্ট করে দিব, নো ভ্যাট, অ্যাপ্লাই এন্ড অ্যাকসেপ্ট। তারপরে $2.99 সফটওয়্যার অ্যান্ড ডিজিটাল সার্ভিস, সফটওয়্যার অ্যান্ড ডিজিটাল সার্ভিস সাবস্ক্রিপশন, ভ্যাটটা হচ্ছে নো ভ্যাট, অ্যাড করে দেব। তারপরে 147.22, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স অটো, মোটর রানিং এক্সপেন্স না, এটা হচ্ছে ইন্স্যুরেন্স। তারপর হচ্ছে 79.99 ইন্টারনেট অর কেবল,
ওকে, 22.95। কমিউনিকেশন আর ভার্চুয়াল রিসিপশনিস্ট সার্ভিস। দেখি এটা কি করা যায়। চার্জে দিলাম, আর নতুন করে চার্টার অ্যাকাউন্ট করবো না। 174 কমিউনিকেশন और सॉफ्टवेयर सब्सक्रिप्शन। ওকে, তারপরে দুইটা রিসিপ্ট অ্যামাউন্ট আছে 513.98। ক্রেডিট কার্ড পেমেন্ট, তাই না? ক্রেডিট কার্ড পেমেন্ট দিছে না দুইটা, তাহলে রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট হিসেবে সেট করবো আমরা, যে রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট। অবশ্যই ক্রেডিট কার্ডের পেমেন্ট করতে গেলে আমাকে যে কোনো একটা ব্যাংক থেকেই পে করতে হয়, তাই না? আমরা আপাতত পক্ষে যে কোনো একটা ব্যাংক ধরে করে নিলাম, আমার ক্লায়েন্ট না বলা পর্যন্ত। পরেরটাও তাই, রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট। বাস, তাহলে আমার কি রিকনসিলেশন ডান? 31,083.42। আমি একটু মিলাই দেখি। এই যে 31,083.42 দেখছেন, মিলছে না? আচ্ছা, এবার এটা রিকনসাইল রিপোর্ট কই যাব? বিগিনিং ব্যালেন্স দেওয়া থাকবে, এন্ডিং ব্যালেন্স দেব। এ কি আছে বুঝলাম না ফাইল। 31,083.42। আচ্ছা, স্টেটমেন্টের লাস্ট ডেটটা কবে? আচ্ছা, আমার ট্রানজেকশনের লাস্ট ডেট দেখলে 1/25/2021। স্টার্ট রিকনসাইলিং। এই যে আমার ক্রেডিট কার্ডেরও কি অ্যাকাউন্ট মিলে গেছে। ফিনিশ নাও দিয়ে দিব, ডান। এই যে এখান থেকে হাইপার লিঙ্কে ক্লিক করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রিপোর্টটা আছে, উপরে সংক্ষেপে বলা থাকবে, নিচে ডিটেলস গুলো বলা থাকবে, দিয়ে আমার পুরো কাজটা এখানে দিবেন। জাস্ট এখান থেকে প্রিন্ট আউট বা পিডিএফ আকারে ডাউনলোড করে আপনার অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন। তাহলে কি আমি বুঝাইতে পারছি কিভাবে একটা ব্যাংক স্টেটমেন্ট, একটা ক্রেডিট কার্ড স্টেটমেন্ট রিকনসিলেশন করতে হয়? শিওর? ওকে, দেখতে হবে। তাহলে এতক্ষণ ধরে যে এত সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি, তাহলে এটা তো লস হয়ে গেল তো হারুন ভাই। যাক, দেখা যাক। এরপরে আসেন পেপাল। পেপালটা কি কেউ বলতে পারবেন? ফ্রিল্যান্সার অথচ পেপাল বলতে পারবেন না, এটা কি কে বলবেন? হ্যাঁ, আর বিয়ে বাড়ি গেটওয়ে নাকি আসল? ছেলে আজকে ভালো মুডে আছে, মানে আর কি মানে আর কি ভালো জায়গা থেকে ঘুরে ফিরে করে আসছে তো। ঘুম এখানে ম্যাক্সিমামই ঘুমাচ্ছে। আমি এতক্ষণ ধরে সামনে থাকলে কি হবে, আমি তো দেখি।
সাইকেলে কতক্ষণ পড়বো? হ্যাঁ ইস, environment-টাই এমন করছে, হ্যাঁ এনভায়রনমেন্টে এমন করছি। ইস, আফসোস যদি আমি এরকম একটু রেস্ট নিতে পারতাম। হ্যাঁ, এরকম রেস্ট নিতে পারলে আমারও ভালো লাগতো। এখানে বুঝতে বাইরে দুনিয়া ঝড় হলে বৃষ্টি হয়। বাংলা ক্লাসের মধ্যে আছে না আসলে যত বৃষ্টি হয় এখন পেপাল নিয়ে যেহেতু আলোচনা শুরু হচ্ছে, পেপাল শব্দটার অর্থ হচ্ছে যে আমাদের একটা পেমেন্ট গেটওয়ে, বা যেটার মাধ্যমে আমরা ইন্টারন্যাশনালি যত ধরনের ট্রানজেকশন আছে সেই ট্রানজেকশনটা আমরা করতে পারবো, তাই না? এখন পেপালেরও কিন্তু অনেক সময় আমাকে রিকনসিলেশন করতে হয়। পেপালে রিকনসিলেশন তাহলে কিভাবে করব? এই যে আমি আপনাদের জন্য একটা বিশাল বড় একটা ফাইল রেডি করছি। এটা বেসিক্যালি হচ্ছে একটা পেপালের একটা ফাইল, বুঝছেন? সেখানে অনেক ধরনের জিনিস থাকবে। এখন পেপালের ক্ষেত্রে অবশ্যই যেহেতু এটা পেমেন্ট গেটওয়ে, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, তাহলে এখানে কারেন্সি কি ডিফারেন্ট কারেন্সি থাকবে, মানে দুইটা কারেন্সি থাকবে অ্যাভেলেবেল। একটা থাকবে হচ্ছে হোম কারেন্সি, আর একটা থাকবে কি ফরেন কারেন্সি। এখন আমরা কোনটার জন্য রিকনসিলেশন করব, হোম কারেন্সি না ফরেন কারেন্সি? হ্যাঁ, কে বলতে পারবেন? আমরা রিকনসিলেশন, পেপালের রিকনসিলেশন আমরা কি হোম কারেন্সির জন্য করব না ফরেন কারেন্সির জন্য করব? কি ভাই, একটাতে স্টেক থাকে ভাইরাস। এই যে এই যে আস্তে আস্তে মানে আর কি ছোঁয়াচে রোগের মতো ছড়া যাচ্ছে। মানে যে কোনো একটা নাকি অ্যান্সার হয় এটা হবে, না হলে এটা হবে। শোনেন, করব হচ্ছে আমরা অলওয়েজ হোম কারেন্সি। ফরেন কারেন্সি করা যে কথা, না করাও একই কথা। কেন? কারণ ফরেন কারেন্সি যখন ট্রানজেকশন গুলো ঘটছে, আমরা যখন মাল্টি কারেন্সির ক্লাস করে আসছিলাম, তখন সেটার ইম্প্যাক্ট কিন্তু কনভার্সন রেটটা কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেটেড হয়ে গেছে। তো এখানে আর আমার ফরেন কারেন্সির কোনো কাজ নেই। তাহলে সবার আগে ফাইলটা তো দিবে, তাই না? আমরা ফাইলটা আগে ডাউনলোড করে নিই। ফাইলটা ডাউনলোড করে নিই। ফাইলটা সিএসবি আছে, হ্যাঁ, সিএসবি তাকে ডাউনলোড করে নিই। দেখি সিএসবি তো না, সিএসবি তো না। ফাইলটাকে ডাউনলোড করে নিব। ওকে, ফাইলটা ডাউনলোড করার পরে ফাইলটা ডাউনলোড করার পরে আমার প্রথম কাজ হচ্ছে কারেন্সি গুলাকে ঠিক করা। আমি এখানে যে কাজ করতেছি সেগুলা কি, আমরা মোটামুটি সবাই এক্সেলে একটু এক্সপার্ট আছি, তাই না? মোটামুটি একদম হাই প্রফেশনাল না হলেও কিছু কাজ আমরা করতে পারি। ফিল্টার করা, মানে আর কি জিনিসগুলোকে সর্টিং করে নিয়ে আসা, এই কাজগুলো আমরা পারি। তাই সবার শুরুতে আমি কি করব, একটু ফিল্টারিং করব। আমার যেহেতু হোম কারেন্সি হইতেছে কি ইউএসডি, তাই না? ইউএসডি দিব। দেখেন এই যে কমে গেছে না, কমে গেছে কিনা? ইউএসডি দেওয়াতে ইউএসডিটা কমে গেছে। এরপরে ইউএসডি কমে গেছে, এরপরে একটু ভালো করে খেয়াল করেন ফাইলটাতে, যদি আমি আরেকবার একটু ওপেন করি। এবার আসেন ওপেনিং ব্যালেন্স দেখার পালা। একটু ভালো করে খেয়াল করবেন, এখানে গ্রোস অ্যামাউন্ট হচ্ছে 14.99, ফি হচ্ছে 99। তাহলে নেট অ্যামাউন্ট কত? 14, তাই তো? আচ্ছা, আমি এটা যদি ব্যালেন্সটা একটু দেখতে যাই, ব্যালেন্সটা কত? 14.99। তাহলে আমাকে বলেন ওপেনিং ব্যালেন্স কত এখানে? এই তিনটা জিনিস থেকে কি বোঝাচ্ছে? গ্রোস অ্যামাউন্ট 14.99, ফি 99, নেট অ্যামাউন্ট 14। তাহলে আপনার ব্যালেন্সও আছে, ওপেনিং ব্যালেন্স আছে 14.99। তাহলে ওপেনিং ব্যালেন্সটা কত? 0.99 কেন রে ভাই? দেখেন না, এখানে তো দিয়ে রাখছি আপনাদের জন্য। দেখেন এই তিনটা কলাম দেখে বলেন আপনার ব্যালেন্স কত হবে? 14 হ্যাঁ, 14 দেখে বলেন, দেখে বলেন দ্রুত। 28 আচ্ছা, gross amount জিরো জিরো হ্যাঁ ওই 9 0.9 জিরো
চিন্তা করেন। চিন্তা করতে দিছি ভাইয়া। চিন্তা শেষ হবে না। ভাই আপনার বাসার বাজারের চিন্তা না যে সারা রাত লাগবে, সিম্পল জিনিস চিন্তা। থিঙ্ক অ্যাবাউট ডিসকাউন্ট না ব্যালেন্স কত আছে? ব্যালেন্স 14.93 আছে। এই যে আমি বলেছি ওর জিরো হবে। এই যেটা হ্যাঁ সবাইকে আমি জিজ্ঞাসা করবো, সবাই দেখেন আপনার কাছে আমার ছোট একটা কাজ ছিল। বলেন বলেন, সবাই চিন্তা করেন আর ব্রেনে চিন্তা করে বলেন আমার। সবাই চিন্তা করেন তারপরে বলবো। ভাই ওই নেট ব্যালেন্স যেটা ওইটাও তো হবে। হ্যাঁ কি কি নেট ব্যালেন্স কত হবে? 14 হবে। এবার একটা ছোট্ট একটা উদাহরণ দিই, তারপরে বলবেন। হ্যাঁ, আপনারা যে ট্রানজেকশনে দুর্বল আছেন, আপনাদের যে কে যে চাকরি দিছে আর কে যে কি করছে সেটা নিয়ে আমি আসলে চিন্তিত। আপনারা কেউ বিকাশে পাঠাইছে হচ্ছে কি বলবো 100 টাকা পাঠাইছে কেউ বিকাশে, তাই না? বিকাশে 100 টাকা পাঠাইছে, তার জন্য সে খরচ দিছে হচ্ছে 20 টাকা, তাই তো? তাহলে 1020 টাকা পাঠাইছে। এখন আপনার কাছে আছে হচ্ছে 1020, তাহলে ওপেনিং ব্যালেন্স শুরুতে আপনার কাছে কত টাকা ছিল? সোজা হিসাব তো এখানে। হ্যাঁ, ও মাথা ঢুকছে? কিছু আমাকে খাওয়ান, কিছু আমাকে খাওয়ান ভাইয়া। হারুন ভাই তো খাচ্ছে। হ্যাঁ, আমাকে খাওয়াইতে হবে তো। এত কষ্ট করে ক্লাস নিচ্ছি না এতক্ষণ ধরে, এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, আর ফাঁকে ফাঁকে আমার ক্লায়েন্টেরও কাজ করে দিচ্ছি। সে আপু আর বললেন না তাকে, সে এমনি আসা বন্ধ করে দিছে আপনাদের খাওয়া আপনাদের যন্ত্রণায়। আপু টেনশন করেন না, আমি কফি খাওয়া ছেড়ে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? যারা যারা যাবেন নিজ দায়িত্বে আগে পেমেন্ট করে দিবেন তারপরে। হ্যাঁ, ঠিক আছে না আপু? আমি আপনার পক্ষে আছি, টেনশন নেই। ব্যাক নাম্বার ফরওয়ার্ড হ্যাঁ, ফরওয়ার্ড দিব সন্ধ্যার কাল থেকে আমার ঠিক আমার কই বাবা তুমি। আচ্ছা, তো এখন সবার শুরুতে আমাকে কি করতে হবে? ওপেনিং ব্যালেন্সটা খুঁজে বের করতে হবে, তাই না? ঠিক ব্যাংক অ্যাকাউন্টের মতোই আমাকে পেপালের জন্য কি একটা চার্ট অফ অ্যাকাউন্ট করতে হবে, তাই তো? পেপালের জন্য আমাকে চার্ট অফ অ্যাকাউন্ট করতে হবে। পেপালের জন্য চার্ট অফ অ্যাকাউন্ট কি হবে? ক্যাশ ইন ব্যাংক, তাই না? আমি একটু দেখাই দিই যে পেপাল, ওকে, পেপালের জন্য চার্ট অফ অ্যাকাউন্ট হবে ক্যাশ এট ব্যাংক, ঠিক আছে? এখান থেকে দিবা হচ্ছে সবাই ক্যাশ অন হ্যান্ড। আর ওপেনিং ব্যালেন্স কি হবে? 0, আমরা পেয়ে গেছি, তাই তো? আচ্ছা, তারপর ওপেনিং ব্যালেন্স 0 থাকার পরে এইবার আসেন আমার ফাইলটাকে কি করতে হবে? সাজাইতে হবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, তাই তো? আমাকে এই ফাইলটা কি করতে হবে? সুন্দর করে সাজাইতে হবে। এখন ফাইলের জন্য আমার কি কি লাগে? আমরা যখন ব্যাংক স্টেটমেন্ট বা ক্রেডিট কার্ড স্টেটমেন্ট যখন আপলোড করছি, তখন আমার প্রথম কাজটা কি ছিল? প্রথম কলামটা কি ছিল? ডেট। তারপরে কি ছিল? ডেসক্রিপশন। তারপরে যদি আমরা 2টা কলাম টাকার জন্য ব্যবহার করি 2টা, একটা যদি ব্যবহার করি একটা থাকবে, তাই তো?
আচ্ছা, তাহলে আমাকে এখানে একটু বলবেন সবাই, টাইম জোন কি আমার প্রয়োজন আছে? তাহলে আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব, ঠিক আছে। তারপরে কি টাইপ থাকুক, স্ট্যাটাস কি আমার প্রয়োজন আছে? স্ট্যাটাস কারেন্সি, আমি কারেন্সি তো আগেই ফিল্টার করে নিছি, শুধুমাত্র হোম কারেন্সির। ওকে, ডিলিট করে দিলাম। কি হলো, এরকম আসলো কেন? আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে আর কি কি লাগবে আমার এখানে, তাহলে বলেন কলাম কোনটা লাগবে? গ্রস অ্যামাউন্টের কলাম লাগবে, ফি লাগবে, না নেট অ্যামাউন্ট লাগবে? ফি তো আমরা পরে দিবই, পেপালের জন্য ফি আলাদা করে আমাকে দিতে হবে। তাহলে আমাকে কোন অ্যামাউন্টটা এখানে লাগবে বলেন তো? নেটটা লাগবে। তাহলে কি গ্রস অ্যামাউন্ট আমার রাখতে পারবো? গ্রস অ্যামাউন্টটা কি রাখতে পারবো? তাহলে গ্রস অ্যামাউন্টটা আমরা ডিলিট করার একটু চেষ্টা করি। দেখেন এটা কি হয়ে গেছে, রেফার হয়ে গেছে। কেন রেফার হয়ে গেছে? কারণ ওটা ফর্মুলাতে দেওয়া ছিল, তাই তো। আচ্ছা, আমরা এটাকে একটু পরে রাখি। ট্রানজেকশন আইডি আমার প্রয়োজন নাই, শিপিং অ্যাড্রেস প্রয়োজন নাই, তাই তো। আইটেম আইডি, এগুলো কোনো কিছুতে আমার দরকার নেই, যা আছে সব, তাই তো। আচ্ছা, তাহলে আমরা কি রাখলাম? ডেট, নেম, টাইপ, গ্রস, ফি, তাই তো। আচ্ছা, এখন এটার জন্য আমরা একটা কমন একটা উপায় আমরা জানি, কপি করে পেস্ট যদি করা হয়, পেস্ট করে পেস্ট ভ্যালু দিলেই তো হয়ে যাচ্ছে, তাই তো। এই যে কপি করলাম, আবার এখানে এসে কি করব, পেস্ট করে দিব। পেস্ট ভ্যালু দিয়ে দিলাম। ওকে, এবার তাহলে গ্রোস অ্যামাউন্টটাকে যদি ডিলিট করি, তাও হচ্ছে না। পরের রোতে যাওয়া যায় না, পরের রোতে করতে চাচ্ছেন? আচ্ছা, পরের রোতে করি, এটা হওয়ার কথা। ওই মাঝে মধ্যে এক্সেল তো, আমরা তো ক্র্যাক ভার্সন ব্যবহার করি, ঝামেলা তো হচ্ছে এখানে। কন্ট্রোল শিফট ই দিলে আর উইদাউট ভ্যালু দিলে এই পেস্ট ভ্যালু দিলাম, তাই তো। এটা আবার আপনার করছে সেটা। ওই কলমে রেখে মাঝে ডানে দিকে পেস্ট খুশমিশিয়া রাখি, এটা দেখি তবে ভাই আমি এত এক্সপার্টই না সত্যিকার অর্থে, যেটা এই এইগুলা কাজগুলো যে কি পরিমাণ বিরক্ত লাগে। পেস্ট ভ্যালু, এবার ঠিক আছে। এবার এটাকে ডিলিট করে দিই, গ্রোস অ্যামাউন্টটাকে এবার ডিলিট করে দিই, তাই তো। ওকে, এইবার কাজ হচ্ছে, ভাইয়া উপরে যে কারেন্সি আগে ঠিক করে নিন। টাইম জোন ডিলিট করে দিলাম, স্ট্যাটাস ডিলিট, ট্রানজেকশন আইডি থেকে ওকে, এ পর্যন্ত আমার ঠিক আছে। নতুন এক্সেল নিছি, আবার কি যে প্রবলেম করে বিরক্ত না।
বুঝলাম না। কি প্রবলেম হচ্ছে এটাতে? এ পর্যন্ত সেভ করে আগে। আচ্ছা। এইবার ঠিক আছে। এবার ঠিক আছে। নেন। আচ্ছা, এবার ফাইলটা মোটামুটি ঠিক আছে। যে আমার ডেট, নেম, টাইপ, ফি, তাই না? ফি এর জন্য আমি কি করব? ফি এর এই অংশটুকু আমি কেটে নেব। ফি এর এই অংশটুকু আমি কাটবো, কেটে এই বরাবর নিচে আমি এটাকে দিয়ে দেব। আচ্ছা, এটার নাম কি হবে? পেপাল ফি, তাই না? পেপাল ফি। ওকে, পেপাল ফি দিয়ে দিব এই পর্যন্ত। তারপর ডেট গুলো কি হবে? যথাক্রমে যে ডেট থাকবে, তাই তো? জাস্ট উপর থেকে আমি কপি করে নিচে এনে আমি ইয়ে করে দিচ্ছি। আচ্ছা, ওকে। এবার ভালো করে খেয়াল করেন, আমার ফাইলে কি থাকবে? ডেট, ডেসক্রিপশন কলাম থাকবে, তাই তো? ডেসক্রিপশন কলাম থাকবে। তাহলে ডেসক্রিপশন কলামের জন্য আমি একটা নতুন করে একটা কলাম নিব, ডেসক্রিপশন। ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশন কলামে আমার কি থাকবে? নেম আর টাইপ গুলো থাকবে, তাই তো? নেম এবং কি টাইপ গুলো থাকবে। এখন বলেন এই দুইটাকে আমি একটা কলামের মধ্যে কিভাবে আনতে পারি? বলেন তো। কোন মানে নেম এবং টাইপের যে ইয়াটা আছে, সেই জিনিসটাকে আমি এক কলামে আনার চেষ্টা করব। হ্যাঁ, এই যে নেম এবং টাইপ, মানে একই কলামে নিয়ে হ্যাঁ একই কলামে আমি আনতে চাচ্ছি। হ্যাঁ, ফর্মুলা ইউজ করে আমি কোনটা কানা আপর কি ডিলিট মনে কনক্যাটেনেট, তাই তো? তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব, যে কলামটা সিলেক্ট করার কথা এটা করব। তারপরে কি একটু স্পেস দিয়ে কমা দিব, তারপরে ডাবল কোটেশন, তাই তো? ডাবল কোটেশন দিয়ে তারপরে আবার আরেকটা কমা দিব, তারপরে যে কলামটা রাখবো সেই কলামটা। ঠিক আছে? তারপরে সেকেন্ড কলাম। এবার একটু বড় করে দেখেন তো, এর নাম লেখাটা আসছে না? এনে ফর্মুলাটাকে ধরে একবার এ পর্যন্ত নিয়ে আসবে, দেখেন তো চলে আসছে না? এখন এটাকে আবার কি করব? কপি করে পেস্ট করব, তাই তো? পেস্ট ভ্যালু দিয়ে দিলেই হয়ে যাবে। পেস্ট ভ্যালু। এবার আমি কলামগুলোকে ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, ফি এর কলামটাকেও ডিলিট করে দিলাম। এখন যেগুলো জিরো আছে, পেপার ফি এর মধ্যে যেগুলো জিরো আছে, এগুলাকে সুন্দর করে খেয়াল করে ডিলিট করে দিব। ডিলিট। ডিলিট।
ডিলেট। আমার ফাইল মোটামুটি রেডি। এখন আমি এটাকে সুন্দর করে একটা টেবিল বর্ডার দিয়ে দিব। এই যে ফাইলটা আমার কি একদম পারফেক্ট হয়ে গেছে। তাহলে ওপেনিং ব্যালেন্সটা বুঝতে পারলাম, ওপেনিং ব্যালেন্সটা কি 0, তাই না? তাহলে এন্ডিং ব্যালেন্সটা কত আছে দেখি তো একটু ফাইলের মধ্যে। এন্ডিং ব্যালেন্সটা গ্রস অ্যামাউন্ট 58.86, 0। এই যে এন্ডিং ব্যালেন্স, এখানেও কি লাস্টে 0। তার মানে বিগিনিং ব্যালেন্সও 0, এন্ডিং ব্যালেন্সও কি 0। কথা বুঝে আসছে? এইভাবে করে আপনারা কি করবেন, এক একটা ফাইলকে সেট আপ করতে পারবেন পেপালের ক্ষেত্রে। কথা কি বুঝে আসিয়াছে? হ্যাঁ, এভাবে করে আপনারা পেপালের ক্যাটাগরাইজেশনটা কমপ্লিট করবেন। এবার আসেন, ওইটার সফটওয়্যার যে রিকনসিলিয়েশন হয় এটা জাস্ট রিকনসিলিয়েশন করতে হবে সেম ভাবেই। এতক্ষণ যা দেখাইছি সারা রাত রামায়ণ করে সীতাকার বাপ এখন হইতেছে 27, 12, 21 বললাম না? ডিসেম্বর। সেম ভাবে রিকনসিলেশন করবেন, বুঝাতে পারছি? সেম ভাবে রিকনসিলেশন করবেন, আমি আর সামনের দিকে আগাবো না, কারণ প্রসেস তো দেখাই দিছি। এই যে ওপেনিং ব্যালেন্স অ্যাড করে ফেলবেন। এই যে ওপেনিং ব্যালেন্স অ্যাড করা শেষ আমার, এই যে পেপালের ওপেনিং ব্যালেন্স অ্যাড করা শেষ। তারপরে কোথায় চলে যাবেন, ঠিক একইভাবে ব্যাংক ট্রানজেকশনে গিয়ে সেখান থেকে এখানে নিয়ে কি করতে হবে, আপলোড ফ্রম ফাইল, তাই না? আপলোড করে পরবর্তী স্টেপ একের পর এক চলে যাবেন, যেভাবে ব্যাংক স্টেটমেন্ট গুলা করছেন। তারপরে ক্যাটাগরাইজেশন করে রিপোর্ট জেনারেট করবেন। এন্ডিং ব্যালেন্স কত হবে, 0 হয়ে যাবে। ওকে, এবার আসেন যে কাজটা দেখাবো, এটা নিয়ে ভিডিও করে রাখছিলাম, যদি কেউ দেখে থাকেন আর কি, কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হয়। কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে, এটা কি একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট না? কেউ ল্যাপটপ আনছেন সাথে? এনিওয়ান? কেউ আনেন নাই? আচ্ছা, যদি আমারও ভুল ছিল আমি বলি নাই। আচ্ছা, যাই হোক, এখান থেকে ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে এই অ্যাকাউন্টে কিভাবে, মাই অ্যাকাউন্টেন্ট অপশনে। দেখেন, মাই অ্যাকাউন্টেন্ট অপশনে অ্যাক্সেসটা দিবেন। ক্লায়েন্ট তার মাই অ্যাকাউন্টেন্ট অপশনে যাবে, এখান থেকে অ্যাকাউন্টেন্টের যে ইমেল, মানে ওই যে আপনারা যে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা ওপেন করছেন না, যে ইমেল দিয়ে, সেই ইমেলটাই ক্লায়েন্টকে দিবেন। ধরেন যে ইমেলটা আছে, ভেরিফাইড অ্যাকাউন্ট না, জি, যেটা অ্যাকাউন্টেন্ট ভার্সনটা দিবেন। দেওয়ার পরে ক্লায়েন্ট কি করবে, ইনভাইট পাঠাবে। অবশ্যই ইনভাইট পাঠানোর আগে একটা কোড নাম্বার যাবে। আচ্ছা, কোড নাম্বার আসিতেছে না। ওকে, কোড নাম্বার যেহেতু না আসতেছে, আমি এক কাজ করব, এই যে এটা আমি আসসালামু পরে আলাইকুম দিয়েও রাখছি, সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। একটু ভালো আজকে করে স্টেপটা আমরা দেখবেন বুকস সবাই। অনলাইনের মাধ্যমে আমরা এই যে অনেকেই প্রথমে কাজ ক্লায়েন্ট কোথায় যাবে, স্কিলটাকে ডেভেলপ করি, ক্লায়েন্ট কিন্তু তার আদৌ যে কিভাবে অ্যাকাউন্টটা আমাকে আছে, অ্যাক্সেসটা নিতে হয় সেটা ক্লায়েন্ট তার যে অ্যাকাউন্টটা আমরা আছে সেই প্রত্যেকে অ্যাকাউন্টে আমাদের সে চলে যাবে কোথায়, অ্যাকাউন্টেন্ট মাই মাই অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট অপশনে, অপশনে ঠিক আছে?
যাওয়ার পরে এখানে সেখান ইনভাইট থেকে পাঠাবে আপনার আপনার যে যে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট মানে ভার্সনে আমি যে আপনার এখন যে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টটা আমাকে আছে এই ক্লায়েন্ট যেটা দিয়ে TNZ আপনারা প্রো অ্যাসোসিয়েট অ্যাডভাইজার সে আমাকে এক্সামটা অ্যাক্সেস দিবে। দিছেন এখন সে কি করবে? সেই আমার অ্যাকাউন্টটা, ঠিক ইমেইলটা আছে? এখানে লিখে সে আমাকে অ্যাকাউন্টটা ইনভাইট দিয়ে পাঠাবে। ইনভাইট পাঠাবে। ইনভাইট পাঠানোর সময় অবশ্যই তো যেহেতু একটা সিকিউরিটির ব্যাপার আছে, সিকিউরিটির একটা কোড এখানে নাম্বার ক্লায়েন্টের মোবাইলে একটা যাবে তার কাছে। কোড যাবে। কোড নাম্বার যাওয়ার পরে সে যখন জিনিসটাকে কন্টিনিউ করবে, কোড নাম্বার দিয়ে যখন সে কন্টিনিউ করবে, দেখেন কন্টিনিউ করার কোড পরে যাওয়া মাত্রই যাকে অ্যাক্সেস দেওয়া আমার হয়েছে তার ইমেইলে ইমেইলে কি একটা একটা মেইল ইমেইল আসবে যাবে, ক্লায়েন্ট তাই আমাকে না? ইনভাইট ক্লায়েন্ট আপনাকে পাঠাইছে। যখন অ্যাক্সেসটা দিবে সেরকম একটা মেইল আমাকে আপনার ইনবক্সে তারা কি একটা দেখাবে। ইমেইল আসবে, যে ইনভিটেশন হিসেবে আসবে, সেই ইনভিটেশনটা আপনাকে দেখতে হবে। এই যে দেখেন এই চলে ইনভিটেশন আসছে চলে আসছে TNZ অ্যাসোসিয়েটস। সে অ্যাকাউন্টেন্ট ভার্সন, এই যে আমি এখানে এটাকে জাস্ট অ্যাকসেপ্ট ইনভিটেশন করে নিব। অ্যাকসেপ্টেড, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার মেইল যথাক্রমে আইডিটা শো আপনি করবে আপনার আমার যে ওই অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট ভার্সনের। ভার্সন আছে সেখানে লগ ইন করবেন পাসওয়ার্ড দিয়ে দিব। পর্যায়ক্রমে। লগ ইন করার পরে দেন তারপরে অল আর সেট। জি আপনি ওই ব্যক্তির অ্যাক্সেস পাবেন। এখন আমি আমার অ্যাকাউন্টেন্ট ভার্সন থেকে আমি কেউ সেই দিছিল আপনাকে কোম্পানিটাকে অ্যাক্সেস। এরপরে দেখেন ক্লিক করে নিব। এটা হচ্ছে ক্লায়েন্টটাকে যে আমি গো টু কুইক বুকসে এসে দেখে নেওয়ার চেষ্টা আপনি কি করব করছেন, এখান TNZ থেকে আপনার অ্যাসোসিয়েটস। ক্লায়েন্ট গুলোকে খুঁজে বের করবেন। আমি খুঁজে বের এখান করার থেকে পরে আমি একজন তারপরে অ্যাকাউন্টেন্ট হয়ে ওই এখান ব্যক্তি থেকে যে আপনাকে অ্যাক্সেস তার দিছে তার কোম্পানিটাকে অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে চলে পারবো যেতে পারবেন এবং আপনি। মানে সেই সম্পূর্ণ জিনিস সবগুলা আপনি কাজ এডিট টিডিট আমি সবকিছু করতে করতে পারবো পারবেন। এখানে। কথা বুঝাইতে সবাইকে পারছি? ধন্যবাদ। এইভাবে আসসালামু আলাইকুম। একজন ক্লায়েন্ট আপনাকে কি করে অ্যাক্সেস দেয়। একজন ক্লায়েন্ট আপনাকে কি করবে, অ্যাক্সেস দিবে। আর কিভাবে টিম মেম্বার অ্যাড করবেন সেটা আমি একটু দেখাই। কেউ দেখছেন কেউ যায় না, ওই প্লে লিস্টের মধ্যেই আছে। ভাইয়া আপনার পড়া শেষ করতে করতে ভিডিও দেওয়ার সময় পাই না। আহারে। আসসালামু আলাইকুম সবাই। এরপর এবার সেটাই যে দেখেন হাউ টু অ্যাড টিম মেম্বার, ঠিক আছে? ওই সেম প্লে লিস্টের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর মধ্যে দেওয়া আছে। কি পান না ভাই? ভিডিও দেখার সময় পান না? আমি এত কাজ দিই। ইস, আসলে এই অভিযোগগুলা খুব কষ্ট দেয়। আপনার পরিচিত হয়ে গেল বা কত যেটা যে ব্যাচের এন্ডিং দিছিলাম, মানে সেই ব্যাচ আমাকে বলতেছিল স্যার আপনি দিছেন হচ্ছে 80% আর আমাদেরকে দিয়ে করাই নিছেন হচ্ছে 100%। আমি তখন তাকে একটা সুন্দর একটা উদাহরণ গল্প বলছিলাম। হ্যাঁ, গল্প শুনবেন না? না ঘুম আসতেছে? আচ্ছা, তাদেরকে বলছিলাম যে গরু হাল চাষ করে, তাই না? আমরা তো সবাই দেখতাম আগেকার দিনে গরু হাল চাষ করে, তারপরে কি নতুন নতুন উন্নত চলে আসার পরে সেখানে কি আসছে, ট্রাক্টর আসছে, তাই না? সেটা ব্যবহার করে সবাই মানে আর কি কাজগুলা করে। এখন কষ্ট কার বেশি, যে ওই ট্রাক্টরের উপরে থাকে নাকি ট্রাক্টরটার কষ্ট বেশি? আলটিমেট কাজটা করে কে? হ্যাঁ, অপারেটর মানে আর কি যে চালাচ্ছে ওই মেশিনটাকে চালাচ্ছে, তাই না? সেই তো কাজ করবে। আচ্ছা, সে মেশিনটাকে যদি ঠিকঠাক মতো না চালাইতে পারে মেশিনটা কি কাজ করবে? দেখুন আমার কাজও তাই, আমিও ঠিক আপনাদের মতো মানে আর কি আপনাদেরকে চাবি টাবি দিয়ে ঠিকঠাক করার চেষ্টা করতেছি, ঠিক আছে? আর বেশি ভালো উদাহরণ পাইলাম না ভাইয়া, কিছু মনে করেন না, এটাই দিলাম, ঠিক আছে? এখন আপনাদেরকে ঠিকঠাক মতো চালাইতে হবে, এজন্য আপনাদের কাছ থেকে 100% বের করে নেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, এখান থেকে অ্যাকাউন্টেন্ট ভার্সন থেকে আপনারা যারা অ্যাকাউন্টেন্ট ভার্সন আছে আপনাদের টিমে যাবেন। টিম থেকে এখানে অ্যাড ইউজার, অ্যাড ইউজারে গেলে এখানে যাকে আপনি আপনার টিমে অ্যাড করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু কি করতে হবে, তার একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। তার ফার্স্ট নেম, তার লাস্ট নেম, তার একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তারপরে তাকে কি হিসেবে আপনি এই টিমে অ্যাড করতে চাচ্ছেন, স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস মানে সকল ধরনের অ্যাক্সেস দিয়ে দিবেন এই অ্যাকাউন্টের, নাকি স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস মানে শুধুমাত্র সে দেখতে পাবে কয়েকটা অপশন ছাড়া আর কিছু পাবে না। তারপর আরো অনেক কাস্টমারের জন্য দিচ্ছেন না ভেন্ডরের জন্য দিচ্ছেন, না কাস্টমার ভেন্ডরের জন্য দিচ্ছেন, নাকি শুধু পেরোলের জন্য দিচ্ছেন, না অ্যাডমিন হিসেবে দিচ্ছেন, ইনভেন্টরি ম্যানেজার, সেলস ম্যানেজার, বিল অ্যাপ্রুভার, বিল পেয়ার, না বিল ক্লার্ক, কি হিসেবে তাকে দিচ্ছেন, তার রোলটা কি হবে এই টিমের জন্য, সেই টিমটাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন।
কারণ এটা কি একটা ফার্ম না? আপনারা যে ক্রিয়েট করছেন অ্যাকাউন্টেন্ট ভার্সন, সেটা কি এক একটা ফার্ম, অ্যাকাউন্টিং ফার্ম। তাহলে অ্যাকাউন্টিং ফার্মে অনেক ধরনের লোক থাকতে পারে, তাদের বিভিন্ন ধরনের দায়িত্ব থাকতে পারে, সেই হিসেবেই এই অপশনটা করা, টিম মেম্বার। ঠিক আছে? এখন আপনি আপনার টিম মেম্বারকে অবশ্যই এভাবে ইনভাইট করে দিতে পারেন। এই যে আমি আমার টিম মেম্বারকে দিছি, তারা কি কাজ করতেছে। আপনি চাইলে তাদেরকে, তারা কি ধরনের কাজ করতেছে, তাদের সকল ইতিহাস, হিস্টোরি সবগুলা এই যে গিয়ার আইকন থেকে আপনি চলে যাবেন হচ্ছে কোথায় যেন আছে, অডিট লগে। গিয়ার আইকন থেকে অডিট লগে যাওয়ার পরে আপনার যে টিম মেম্বাররা তারা কি কি কাজ করছে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি পুঙ্খানুপুঙ্খ দেখতে পাবেন। মানে সে কখন সাইন ইন করছে, কখন সাইন আউট করছে, সে কি কি ধরনের কাজ করছে, দেখেন ইউজার। এখান থেকে আপনার টিম মেম্বারকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে? টিম মেম্বারকে সিলেক্ট করে দিয়ে সে কোন মাসে কি কি কাজ করছে, মাস অনুযায়ী, ইভেন্ট অনুযায়ী দেখে আপনি বলতে পারবেন যে হ্যাঁ আপনি এই কাজটা করছেন, মানে জাস্টিফাইও করতে পারবেন। এইভাবে করে আপনার ফার্মে আপনি কি করতে পারেন, একজন টিম মেম্বারকে অ্যাড করতে পারেন। কথা কি বুঝছেন? কোনো কোশ্চেন? না হলে আজকের ক্লাস আমরা শেষ করব।